সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন, শিক্ষা, শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন, বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ইতিহাস ঐতিহ্য সংগ্রাম এবং সাফল্যের ৭৩ বছর পদার্পণ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া, বাংলার ১৬ কোটি মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল, মাদার অব হিউম্যানিটি বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে ৭৩ বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত সভায় আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলার ছাত্র সমাজের অহংকার, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল নাহিয়ান খান জয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহাসিকভাবে ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি জাতির পিতার নিজ হাতে গড়া এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে তার ইতিহাস এবং ঐতিহ্যের ধারাবাহিকতা, যাদের মাধ্যমে আমরা আজকের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হাতে পেয়েছি। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সাংবাদিক ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং ছাত্র জনতা এবং সারা বাংলাদেশ থেকে যারা আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন, সকলকে জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের মাঝে সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত আছেন ১৯৮১ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা ছাত্রনেতা মোস্তফা জালাল মহিউদ্দিন ভাই, উপস্থিত আছেন ১৯৮৩ থেকে ৮৫ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগকে সফলভাবে সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দানকারী তৎকালীন সময়ের ছাত্রনেতা, বর্তমান জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানক, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর এমপি, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের সংগ্রামী যোদ্ধা জনাব অসীম কুমার উকিল দাদা। উপস্থিত আছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, যিনি 1992 সাল থেকে 94 সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন, মাইনুদ্দিন হাসান চৌধুরী ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের 1994 সাল থেকে 98 সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী নেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সফল সভাপতি, 1998 সাল থেকে 2002 সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করা নেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক অজয় কর খোকন। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এনামুল হক শামীম ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি লিয়াকত সিকদার ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সুযোগ্য সভাপতি মাহমুদ হাসান চৌধুরী রিপন। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক মাহফুজুর হাজার চৌধুরী ডটন। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জনাব এইচ.এম. বদিউজ্জামান সোহাগ। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জনাব মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সভাপতি জনাব সঞ্জিত চন্দ্র দাস। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। ঢাকা মহানগর ছাত্রলীগের উত্তর ছাত্রলীগের সুযোগ্য সভাপতি জনাব ইব্রাহিম হোসেন। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক বর্তমান সফল সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। আরও উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি জনাব মেহেদী হাসান এবং সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জুবাইর আহমেদ। প্রিয় ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণার মাধ্যমে আমাদের ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে অনুরোধ জানাবো যেন তিনি আমাদের সাথে ছাত্রলীগের জন্মদিন উপলক্ষে এই কেক কাটা অনুষ্ঠানে আমাদের সাথে গণভবন প্রান্ত থেকে যোগদান করেন। জি 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 আপনাদের
ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় নেত্রী। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের বাইরে খাওয়াই দিয়া সবাই খাওয়াই দেন, সবাই খাওয়াই দেন, সবাই কেক খাওয়াই দেন। নানা করে দিন থেকে শুরু করেন। প্রেসিডেন্ট আপনি বন্ধ করো, এখন এই করো, বন্ধ করো। তুমি যাও খাও না, তোমার বক্তব্য আসো, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সারা বাংলা ছাত্র সমাজের অহংকার বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল-নাহিয়ান খান জয়কে। শিক্ষা, শান্তি আর প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও যৌবনের উত্তাপ দিয়ে করা ছাত্র সংগঠন। দেশের ক্রান্তি লগ্নে সবার প্রথম মানুষের পাশে, শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যায় যে এই ছাত্র সংগঠন বাঙালির 6 দশকের স্বপ্ন ও সারথীর সাহসী ছাত্র সংগঠন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দিনরাত পরিশ্রম করে যায় যে এই ছাত্র সংগঠন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যায় যে এই ছাত্র সংগঠন। সেই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আজ 73 বছর প্রতিষ্ঠা বার্ষিকী, গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের 73 বছর। অনেক ত্যাগ, অনেক সংগ্রামের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের। জাতির পিতা শেখ মুজিবুর রহমান একটি কথা বারবার বলতেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। আপনারা আজকে বাংলাদেশ ছাত্রলীগের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে, আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সারা বিশ্বের রোল মডেল হিসেবে যিনি ইতিমধ্যেই পরিচিত পেয়েছেন, বাঙালির 16 কোটি জনগণের একমাত্র আস্থার আশ্রয়স্থল, বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র আশ্রয়স্থল, যিনি সবসময় বাংলাদেশ ছাত্রলীগকে নির্দেশনা দিয়ে থাকেন, আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা আপা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন,
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ, আমাদের আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ সহ তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মীকে এবং উপস্থিত এখানে সকলকে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীনতার এত বছর পরেও আমরা আজকে বাংলাদেশ ছাত্রলীগ সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করে তাদেরকে এখনো আমরা মাঠে দেখতে পাই। আজকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প যারা সৃষ্টি করে, সেই পাকিস্তানের প্রেতাত্মারা যারা ৭১ সালে পরাজয় বরণ করেছিলেন, যারা ৭১ সালে বাংলাদেশকে মেনে নিতে পারেনি, সেই অপশক্তি যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য স্বাধীনতার এত বছর পরেও এসে জাতির পিতা যিনি না থাকলে আজকের এই বাংলাদেশ পেতাম না, সেই জাতির পিতার ভাস্কর্য নিয়ে অবমাননা করেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে ভাববার সময় আছে যে স্বাধীনতার এত বছর পরে কেন তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলছে। তাদের একটি এজেন্ডা, তারা ৭১ সালে জয় হতে পারেনি। তারা আজকে 2020, 2021 এই সংখ্যাটা কিন্তু নিছক দুটি সংখ্যা নয়। মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই সময় এসে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উদ্ধত্তপূর্ণ আচরণ করেছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ বারবার বলেছি, যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত আছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যারা জাতির পিতার ভাস্কর্য নিয়ে কথা বলবে তাদের উদ্দেশ্য করে বলতে চাই, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তার নেতৃত্বে এদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যদি কেউ বাধা সৃষ্টি করেন, যদি কেউ সেই পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের এক বিন্দুও ছাড় দেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমাদের শ্রদ্ধাভাজন অগ্রজ এখানে উপস্থিত আছেন। আমরা তাদের ইতিহাস, তাদের ত্যাগ তিতিক্ষার ইতিহাস আমরা জানি। আজকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সব সময় ভ্যানগার্ড হিসেবে কাজ করে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করার পরেও কিছু কুচক্রী মহল, যারা ছাত্রলীগের জনপ্রিয়তাকে ভয় পায়, যারা জানে যে ছাত্রলীগ মাঠে থাকলে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না, সেই পাকিস্তানের এজেন্ডা, তারা এটাও বিশ্বাস করে যে বাংলাদেশ ছাত্রলীগ একমাত্র সংগঠন, যে সংগঠন জাতির পিতা নিজ হাতে সময়ের প্রয়োজনে সৃষ্টি করেছিলেন। সেই সংগঠনের নেতাকর্মীরা কখনো কারো রক্তচক্ষুকে ভয় পায় না। তারা তাদের রক্তের বিন্দু শেষ বিন্দুটা পর্যন্ত থাকতে তারা এদেশের মানুষের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ করে যায়। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা তিনি দিনরাত পরিশ্রম করে আমাদের এই বাংলাদেশকে, সুন্দর এই বাংলাদেশ যেখানে উন্নয়নের মহাসড়কে আমরা উঠে গিয়েছি, সেই উন্নয়নের মহাসড়কে অনেকেই বাধা সৃষ্টি করে, কিন্তু তারা দিবা স্বপ্নের মতো তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি, সেই স্বাধীনতা বিরোধীদেরকে হটানোর জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে বারবার বলা হয় যে ছাত্রলীগ নাকি বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি করে। এই টেন্ডারবাজি, চাঁদাবাজি কখনোই বাংলাদেশ ছাত্রলীগ করে না। আপনারা জানেন, এই জিয়াউর রহমান সেই পাকিস্তানের প্রেতাত্মা, যিনি জাতির পিতাকে হত্যার পিছনে প্রত্যক্ষভাবে ষড়যন্ত্র এবং মদতদাতা, সেই
সেই জাতির পিতাকে হত্যার মাধ্যমে এবং তার পরিবারকে হত্যার মাধ্যমে শুধুমাত্র আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা এবং শেখ রেহানা আপা সেদিন বেঁচে গিয়েছিলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই কুলাঙ্গার জিয়াউর রহমান, তাকে কুলাঙ্গার বললে ভুল হবে না, কারণ জাতির পিতাকে হত্যা করার ষড়যন্ত্র তিনি করেছেন। সেই কুলাঙ্গার জিয়াউর রহমান কিন্তু ছাত্রদের হাতে অস্ত্র টাকা তুলে দিয়ে ছাত্রদেরকে যে তাদের প্রকৃত যে চেহারা, সেই চেহারায় তারা পরিবর্তন এনে তাদেরকে টেন্ডার বা চাঁদাবাজে রূপান্তরিত করেছে। তাদের হাতে টাকা দিয়ে তারা ছাত্র সংগঠনকে কুলসিত করার চেষ্টা করেছিল। কিন্তু সেই জিয়াউর রহমানের যে সন্তান তারেক জিয়া এবং তার যে অশিক্ষিত স্ত্রী সেই খালেদা জিয়া, সেও কিন্তু তার স্বামীর পথে এগিয়েছিল ছাত্র রাজনীতিকে কুলসিত করার জন্য। ছাত্র রাজনীতির যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের হাতে বই খাতা কলম তুলে দিয়েছেন, কিন্তু আমরা কি দেখতে পাই? সেই জিয়াউর রহমানের প্রেতাত্মারা, সেই খালেদা জিয়া গংরা ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। ছাত্রদের যে প্রকৃত বৈশিষ্ট্য, তারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে, তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে, সেই অধিকার আদায়ের বদলে তারা টেন্ডারবাজি চাঁদাবাজির জন্য ওই ছাত্র দলের মতো যারা কিনা ছাত্রত্বের কোনো লেশ পাত্র নাই যেই সংগঠনে, এবং যেই সংগঠনের একটি গঠনতন্ত্র নাই, সেই সংগঠনকে তারা প্যাট্রোনাইজ করেছিল। আজকে বাংলাদেশ ছাত্রলীগ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে বিধায় একটি পক্ষ আমাদের শত্রু, তারা বিভিন্নভাবে ছাত্রলীগকে দোষারোপ করে। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে কাজ করবে। এটা যদি কারো ঘুম হারাম হয়ে যায়, সেই ঘুম হারাম হওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তার এই পরিশ্রমের জায়গায় আমরা যেন কোনোভাবে ছাত্রলীগ যেন কোনোভাবে কোনো খারাপ শিরোনাম সৃষ্টি হতে না পারি। আজকে ছাত্রলীগের নেতা কর্মীরা, তৃণমূলের প্রত্যেকটি নেতা কর্মীরা দিন রাত পরিশ্রম করে, তাদের কোনো চাওয়া পাওয়া নাই। তাদের একটি চাওয়া পাওয়াতে সেটা হচ্ছে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার ভালোবাসা পেতে চায় তারা, এবং সেই ভালোবাসার কাঙ্গাল হয়ে কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীরা দিন রাত পরিশ্রম করে। আমরা তো কাউকে কোনো টাকা দেই না। কেন এই হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী বাংলাদেশ ছাত্রলীগে? কারণ একটাই, যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির হয়ে কাজ করে বাংলাদেশ ছাত্রলীগ, এবং এদেশের শিক্ষার্থীদের জনপ্রিয় সংগঠন হিসেবে এবং শিক্ষার্থীদের আলোকবর্তিকা হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ একমাত্র জনপ্রিয় ছাত্র সংগঠন, যেই সংগঠন 50 লাখ নেতা কর্মীর সংগঠন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমরা তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রত্যেকটি নেতাকর্মী এই করোনা মোকাবেলায় আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার নির্দেশনায় আমরা কাজ করেছি। আমরা দিন রাত পরিশ্রম করেছি। যেখানে মানুষ আতঙ্কিত ছিল, যেখানে মানুষ ঘর থেকে বের হতে ভয় পেয়েছে, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজের পরিবারের জীবন বাজি রেখে, নিজের জীবন বাজি রেখে দিন রাত পরিশ্রম করেছে। আমরা দেখেছি যখন করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির লাশ তার পরিবার দাফন করতে ভয় পেয়েছে, সেখানে ছাত্রলীগের নেতা কর্মীরা সেই লাশ দাফন করেছে। আমরা দেখেছি যখন করোনায় কৃষক শ্রমিক সংকটে ভুগেছিল, আপনারা জানেন যে করোনার সময় শ্রমিক সংকটের কারণে অনেকে বিভিন্ন জায়গা থেকে শ্রমিক যে সেই ধান কাটে, কিন্তু কৃষক একা নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সেখানে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা আমাদের নির্দেশনা দিয়েছিলেন যে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার মতন নির্দেশনা তিনি দিয়েছিলেন। আমরা বাংলাদেশ ছাত্রলীগ বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা মন থেকে সেই কাজটি করেছি, আমরা কাউকে দেখানোর জন্য করি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ ছাত্রলীগ কাজে বিশ্বাসী, প্রচারে বিশ্বাসী না। কিন্তু এই সুযোগে কাজে লাগিয়ে পাকিস্তানের প্রেতাত্মারা সেই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা পাচ্ছি, সেই সুফলের জায়গায় সেই পাকিস্তানের প্রেতাত্মারা সেই জামাত শিবির গংরা প্রোপাগান্ডা ছড়িয়ে, গুজব ছড়িয়ে আমার নেত্রীকে নিয়ে তারা, বাংলাদেশকে নিয়ে তারা, ছাত্রলীগকে নিয়ে তারা ষড়যন্ত্র করে। এত সহজ না, ওই ফেসবুকের মাধ্যমে কোনোভাবেই এই জনপ্রিয়তা নির্ণয় করা যায় না। ফেসবুকে শত শত ফেক আইডি খুলে একই কথা সব জায়গায় কমেন্ট করা হয়, আমরা দেখেছি। আজকে বাংলাদেশ ছাত্রলীগ খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা একটি
সাইবার ব্রিগেড তৈরি করব, যেই ব্রিগেডের মাধ্যমে এই গুজব প্রতিরোধ করে বাংলাদেশ ছাত্রলীগ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যে নির্দেশনা, সেটি আমরা সব সময় কিন্তু দিয়ে যাচ্ছি। আজকে প্রাণপ্রিয় নেত্রী আজকে এই কোভিড মোকাবেলায় যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অন্য অন্য দেশের রোল মডেল হিসেবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সবাই এখন ভাবে। তিনি যেভাবে দেশের মানুষের পাশে থেকে কাজ করেছেন, এটি সবাই তার সে পরিকল্পনা মাফিক অন্যান্য দেশও কিন্তু এটি ফলো করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার বক্তব্যের শেষ প্রান্তে আজকে এখানে উপস্থিত সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, ছাত্রলীগের এখানে সাবেক নেতৃবৃন্দ, আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আজকের অনুষ্ঠান সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীরা শুনছেন। সকলের প্রতি অনুরোধ থাকবে, ছাত্রলীগকে নিয়ে যেন কেউ কুলসুটি করতে না পারে। আমরা যেন ব্যক্তি স্বার্থের কারণে যেন আমাদের প্রাণপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যেন কোনো শিরোনাম না হয়, কোনো খারাপ শিরোনাম না হয়, এই দিকে আপনারা সবসময় খোঁজ রাখবেন। আজকে স্বাধীনতার এত বছর পরে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য ওই সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আবার জন্য আবারও একটি স্লোগানের উপর দিতে চাই। সবাই মিলে একসাথে স্লোগান ধরবেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ ছাত্রলীগ, এই নেতা আমাদের শেখ মুজিব, এই শিক্ষা শান্তি প্রগতি, এই ছাত্রলীগের মূলনীতি, এই শিক্ষা শান্তি, এই প্রগতি, এই লাল সবুজের পতাকায় এই পিতা তোমায় দেখা যায়। এই আজকের এই দিনে এই পিতা তোমায় পড়ে মনে, এই আজকের এই দিনে এই পিতা তোমায় পড়ে মনে। এই শেখ হাসিনার জন্য এই বাংলাদেশ ধন্য, এই শেখ হাসিনার জন্য এই বাংলাদেশ ধন্য। এই শেখ হাসিনা এগিয়ে চলো, এই আমরা আছি তোমার সাথে, এই ছাত্রলীগ তোমার সাথে। এই শুভ 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 দিন, এই ছাত্রলীগের জন্মদিন, এই শুভ 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 দিন। জয় বাংলা। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় এই পর্যায়ে সঞ্চালনার জন্য আরো আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, পরিশ্রমী এবং জনপ্রিয় ছাত্রনেতা জনাব লেখক ভট্টাচার্যকে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন, বাঙালির আশা ভরসার এবং আস্থার জায়গা, বাংলাদেশের ছাত্র সমাজের প্রচন্ড অহংকার বাংলাদেশ ছাত্রলীগের। সে 1948 সালে জাতির পিতা যখন নিজ হাতে বাংলাদেশ ছাত্রলীগ গঠন করেছিলেন, তখন বাংলাদেশ ছাত্রলীগকে পরিচালনা করার জন্য এবং বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা সম্পর্কে এই বাংলার মানুষের জন্য তিনি যেসব ধরনের রূপরেখা প্রণয়ন করেছিলেন, সেই রূপরেখার বাস্তব রূপ দেখাতে গিয়ে আজকে আমরা গুটি গুটি পায়ে 73 বছরে পদার্পণ করেছি। প্রিয় ভাই বন্ধুগণ, বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব সহ 1975 সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে যারা প্রাণ দিয়েছিলেন। আমি স্মরণ করছি 1948 সাল থেকে আজকের এই 2021 সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা বিভিন্ন সময়ে লড়াই, আন্দোলন এবং সংগ্রামের নেতৃত্ব দিতে গিয়ে বাংলাদেশের এই মাটি ও মানুষের স্বাধিকার অধিকার আদায়
আদায়ের আন্দোলনে নিজের জীবন ত্যাগ করেছেন। তাছাড়াও আমরা আরো শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বীর সৈনিকদের, যারা জীবন দিয়ে এই বাংলাদেশের মাটিতে অমরত্ব লাভ করেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি সংগঠন, আপনারা জানেন আজকে এমন একটি সংগঠনের জন্মদিন, যে সংগঠনের জন্ম না হলে একটি স্বাধীন ও সার্বভৌমের জন্ম হতো না। যে সংগঠনের জন্ম হয়েছিল একটি স্বপ্নকে বাস্তবে রূপদান করার প্রথম পদক্ষেপ হিসেবে, আর সেই স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশের মানুষকে 1947 সালের দেশ বিভাগের পর যেভাবে সেই দ্বিজাতি তত্ত্বের ছবল থেকে এই বাঙালি জাতিকে মুক্ত করে একটি অসাম্প্রদায়িক চেতনায় প্রতিষ্ঠিত করার জন্য, বাঙালি জাতিকে মুক্তির মিছিলে অংশগ্রহণ করার জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন একটি অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণের। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন এই বাংলার বুকে লাল সবুজের একটি পতাকা পথ পথ করে উঠবে। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চিকে যেন জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে এই বাংলাদেশের বাঙালির অধিকার নিশ্চিত করতে কাজ করতে পারে বাংলাদেশ ছাত্রলীগ। সেই ঐতিহ্য এবং ইতিহাসের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা ছুটে চলেছি। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আপনারা জানেন ইতিহাসের প্রত্যেকটি বাঁকে বাঁকে বাংলাদেশের প্রত্যেকটি অর্জনের পেছনে যেভাবে সর্বোচ্চ এবং শক্তিশালী ভূমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ঠিক একইভাবে এখনো পর্যন্ত সেই ভূমিকা তারা পালন করে চলছে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনাদেরকে বলে দিতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল বাংলাদেশ ছাত্রলীগ, ঠিক একইভাবে আজকে এই 2020 সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবং বাংলাদেশের মুজিব শতবর্ষে এসে আমরা গর্ব সহকারে বলতে পারি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো পর্যন্ত জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজের জীবনকে উপেক্ষা করে দিন রাত পরিশ্রম করে তারা কাজ করে যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন বিভিন্ন সময় এই বাংলাদেশ ছাত্রলীগকে কলুষিত করার জন্য একটি মহল সব সময় তারা মাথা চাড়া দিয়ে উঠবার চেষ্টা করেছে। এর নির্দিষ্ট কারণও আমাদের জানা আছে। আপনারা জানেন যখনই এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থ প্রতিষ্ঠার জন্য যখনই কোনো হানা কিংবা কোনো আঘাত এসেছে, সেই আঘাতকে প্রতিবাদ করার জন্য, প্রতিবাদ এবং প্রতিরোধের মাধ্যমে সেই আঘাতকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে। আমরা আজও আমরা সংকল্পবদ্ধ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদেরকে ভুলে গেলে চলবে না যে সেই স্বাধীনতা বিরোধী শক্তি যে অসাম্প্রদায়িক চেতনাকে এই বাংলাদেশে বিনির্মাণ প্রতিষ্ঠা করার জন্য আমরা রক্ত দিয়েছি। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা রক্ত দিয়ে সেই অধিকার অর্জন করেছে। সেই অর্জনকে ভূপতিত করার জন্য এখনো পর্যন্ত একটি শক্তি তারা কাজ করে যাচ্ছে। একটি শক্তির কাছে সব থেকে বড় বাধার নাম কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ। কারণ আপনারা জানেন যে যখনই কোনো এই সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠবার চেষ্টা করেছে না কেন, তখনই পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ তীব্রভাবে সেটা মোকাবেলা করেছে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা জানেন যে এই যে বিগত দিনগুলোতে করোনা ভাইরাসে যখন সারা বাংলাদেশ স্তব্ধ, যখন নিজের আত্মীয় স্বজন, নিজের মা বাবা সন্তান পরিজন যখন নিজের আত্মীয় স্বজনের খেয়াল রাখতে ভয় পাচ্ছে, যখন নিজের পরিবার, নিজের প্রতিবেশী যখন একজন মৃত রোগী অথবা করোনায় আক্রান্ত রোগীর কাছে সেবা প্রদান করতে ব্যর্থ হচ্ছে, তখন আমরা দেখেছি বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে সেই টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের জীবনকে বাজি রেখে আমাদের মমতাময়ী জননী, স্নেহময়ী ভগিনী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আদেশে, শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা এই বাংলাদেশের মানুষকে সেবা করে এসেছে। এটা বাংলাদেশ ছাত্রলীগের কোনো নতুন ইতিহাস নয়। যুগে যুগে, পদে পদে, দিনের পর দিন ইতিহাসের প্রত্যেকটি বাঁকে বাঁকে বাংলাদেশ ছাত্রলীগ এমনই শক্তিশালী এবং বিশ্বাসের ভূমিকা পালন করে এসেছে। প্রিয় ভাই বন্ধুগণ,
আমাদের ভুলে গেলে চলবে না। এই করোনা কালেও সারা পৃথিবীতে যে নজির আমাদের প্রাণপ্রিয় নেত্রী স্থাপন করেছেন, অনেক বড় বড় দেশে, অনেক বড় বড় উন্নত দেশে কিন্তু আমরা দেখেছি যে কোভিড মোকাবেলা করতে গিয়ে তারা হিমশিম খেয়েছে। অনেক বড় বড় দেশে, আমাদের চেয়েও অনেক উন্নত দেশে, তখন সেখানে রাস্তায় পর্যন্ত মৃত লাশ পড়ে আছে, সেখানে তাদের দাফনের ব্যবস্থা পর্যন্ত কেউ করতে পারেনি। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা সেই 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 অবস্থা কিন্তু বাংলাদেশের মধ্যে দেখতে হয়নি। শুধু তাই নয়, এই করোনাকালীন সময়ে যখন বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীরা যখন মাঠ পর্যায়ে কাজ করে, যখন বাংলাদেশের রিক্সা শ্রমিক শ্রেণীর যখন তারা নিয়মিত ইনকামের উপর ভিত্তি করে যাদেরকে দিন পাত করতে হয়, তারা যখন উপার্জনের অভাবে তারা যখন দুবেলা দুমুঠো ভাত খেতে না পেরেছে, তখন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের নিজস্ব উদ্যোগে এলাকায় সমন্বয়ের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের কাছে, অসহায় মানুষের কাছে তারা খাবার এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ তখন পরিচিত হয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ তখন পরিণত হয়েছেন কৃষকের, বাংলাদেশ ছাত্রলীগ তখন পরিচিত হয়েছে শ্রমিকের, বাংলাদেশ ছাত্রলীগ তখন পরিচিত হয়েছিল বাংলাদেশের কৃষক সমাজের কাছে, যে ধান কেটে বাংলাদেশের কোনোভাবেই যেন খাদ্য ঘাটতি তৈরি করতে না পারে। এই করোনা ভাইরাসকে মোকাবেলার জন্য এটা আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এবং সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বোচ্চ ভূমিকা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ পালন করেছে। কিন্তু আমাদের দুঃখের সঙ্গে বলতে হয়, এখনো পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে কুকর্ম চলেছে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু মাথা নিচু করে বসে নেই। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু মাথা নত করে কোনো অন্যায় অপবাদ তারা সহ্য করে না। বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে সময়ের প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তেমনি সময়ের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটি ভালো কাজের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের নাম থাকবে। এবং আমি এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পক্ষ থেকে, আমি বাংলাদেশের জনগণকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমি বলে যেতে চাই যে এই বাংলাদেশের মুক্তি এবং সংগ্রামের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে পূর্বের দিনেও মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক পরিবেশ বজায় রাখার জন্য যেভাবে কাজ করেছে, ঠিক একইভাবে বাংলাদেশ ছাত্রলীগ এখনো পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সেবা দান করার জন্য তাদের নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে হলেও কাজ করে যাবে। প্রিয় ভাই বন্ধুগণ, বঙ্গবন্ধু যেভাবে এই বাঙালির জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন বিনির্মাণের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গঠন করেছিলেন, আমরা কিন্তু সেই আদর্শকে আমরা বুকে লালন করে আমরা দিনের পর দিন আমরা পথ চলে থাকি। আমাদেরকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের এই সংগঠনের কাছ থেকে চাওয়া পাওয়ার কোনো কিছু থাকে না। বিনা স্বার্থে, বিনা লোভে কিন্তু একজন ছাত্রলীগের কর্মী শুধুমাত্র জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার কার্যকলাপকে এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করে। এবং আমার প্রেসিডেন্ট ইতিমধ্যে বলে গিয়েছেন যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের শুধুমাত্র আমাদের প্রাণপ্রিয় নেত্রীর ভালোবাসা ছাড়া আমাদের কিন্তু পাওয়ার আর কিছু নাই। সুতরাং আমরা বলে যেতে চাই, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে রূপকল্প তৈরি করেছিলেন 2021 এবং 2041 সালে যে রূপকল্প তৈরি করেছিলেন, আমরা সেই 2021 সালে এসে গর্বের সঙ্গে বলতে পারি যে 2021 সালে আসার আগেই কিন্তু আমরা এই বাংলাদেশ সেই নির্বাচনী ইস্তিহার অনুযায়ী আমরা ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যম আয়ের দেশে কিন্তু আমরা ইতিমধ্যে পরিণত হয়েছি। যে ডিজিটাল বাংলাদেশের আশীর্বাদ এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য এবং প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে এই বাংলাদেশকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু আজকে করোনাকালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধা যদি না থাকতো, এই করোনাকালে কি বিপাকে এবং কি দুর্বিষহ জীবনযাপন আমাদের করা লাগতো। আমাদের আজও মনে রাখতে হবে, এই বাংলাদেশের মানুষ যখনই বিপদে পড়বে তখনই কিন্তু ছাত্রলীগের নাম স্মরণ করবে এবং ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী তখন সাধারণ মানুষের জন্য কাজ করে যাবে। আমি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সব সময় আপনাদের নিজের জায়গা থেকে সচেষ্ট থাকবেন। আজকে এই ডিজিটাল বাংলাদেশের সুবাদে আমরা সারা বিশ্বব্যাপী যে এই মহামারীর সময়ে বাংলাদেশেও কিন্তু আজকে এই 2021 সালের প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ ছাত্রলীগের জন্য একটি অনেক গর্বের সময়। কারণ আপনারা জানেন যে মুজিব বর্ষ চলছে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমরা
অনেক ধুমধামের সাথে আমরা পালন করব এবং তাছাড়াও আরো অনেক উল্লেখযোগ্য ঘটনার জন্য কিন্তু আমাদের সে মিশন 2021 সাল বাস্তবায়নের যে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো সত্যির বছর কিন্তু এই 2021 2020 সালে গত বছরের আজকের এই দিনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদেরকে বলে দিয়েছিলেন যে বাংলাদেশের ছাত্র সমাজের প্রত্যেকটি অধিকারের ব্যাপারে ছাত্রলীগকে সজাগ থাকতে হবে। তিনি বলে দিয়েছিলেন যে বাংলাদেশের কোন নেতা কর্মীকে যেন কটাক্ষ করতে কিংবা বাংলাদেশ ছাত্রলীগের কোন নেতা কর্মীকে অপমান করার সুযোগ যেন এই বাংলাদেশের একটি নেতা কর্মী যেন না পায়। কারণ আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগের একটি নেতা কর্মীর বিরুদ্ধে যদি অন্যায় অপবাদ কিংবা কোনো ধরনের দুর্নামের শিকার যদি কোনো ছাত্রলীগের কর্মী হয় সেই দায় কিন্তু সংগঠনের পরে গিয়ে পড়ে। সুতরাং আমরা সবসময় ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড় সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই মতবাদকে আমরা বুকে ধারণ করে পথ চলবো এবং আমাদেরকে ভবিষ্যতের দিন পরিচালনা করার জন্য এভাবেই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে নিয়মিতভাবে আমাদের এই ছাত্রলীগ পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করে যাবেন এবং আমরা তার নির্দেশনা সমূহ শিরোধার্য হিসেবে গ্রহণ করে তার শিরোধার্য আদেশগুলো আমরা মাথা পেতে নিয়ে আমরা বাংলাদেশের মাটিতে সেইগুলো আমরা বাস্তবায়ন করে যাব সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এখানে উপস্থিত সকলকে আমারও এই করোনাকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশরত্ন শেখ হাসিনা। ভাই বন্ধুগণ, এই পর্যায়ে আমি আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক ভাইকে। স্মৃতিচারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই স্লোগানটা বন্ধ করো, স্লোগানটা বন্ধ করো, স্লোগানটা বন্ধ করো। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছরকে নিয়ে বাংলাদেশের সর্ববৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আজ তার ৭৩ বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন। আজকের এই দিনে আমি শ্রদ্ধা জানাই শিক্ষা শান্তির প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালে সৃষ্টি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের মহান দার্শনিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি শ্রদ্ধা জানাই বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি। আমি শ্রদ্ধা জানাই ছাত্রলীগের নেতা হিসেবে যিনি ৭৫-এর 15 আগস্টে ঘাতকদের হাতে নিহত হলেন, আমাদের সেই প্রিয় ছাত্রলীগের নেতা, আমাদের নেতা শেখ কামালের প্রতি আমি শ্রদ্ধা জানাই। ৭৫-এর 15 আগস্টে যারা শহীদ হয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই আজকের এই
সুন্দরতম আজকের এই দিনে এই বাংলাদেশ ছাত্রলীগ করতে এসে যারা মৃত্যুবরণ করেছেন, কখনো ঘাতকের হাতে, কখনো জিয়াউর রহমানের গুপ্ত হত্যার শিকার হয়ে, কখনো বা জেনারেল এরশাদের সামরিক স্বৈরাচারের তাণ্ডবতায় নিহত হয়েছেন, কখনো বা খালেদা জিয়ার নির্মম অত্যাচার নির্যাতনে শিকার হয়ে নিহত হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি গভীর শ্রদ্ধা জানাই এই বাংলাদেশ ছাত্রলীগের দুই কাণ্ডারি আমাদের সদ্য আমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব ক্ষমা জাহাঙ্গীর এবং আমার সভাপতি আমার সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব আব্দুল মান্নানের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। বাংলাদেশ ছাত্রলীগ আমাদের কাছে এক ইতিহাস এবং ঐতিহ্য। বাংলাদেশ ছাত্রলীগ শিখেছে আমাদের রাজনীতি। বাংলাদেশ ছাত্রলীগ আমাদের সৃষ্টি করেছে দেশপ্রেমী। এই বাংলাদেশ ছাত্রলীগ সৃষ্টি হয়েছিল এমন একটি সময় যখন দ্বিজাতি তত্ত্ব নিয়ে সৃষ্ট পাকিস্তান, সেই পাকিস্তান নামক দেশটিতে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব ভেবেছিলেন যে আওয়ামী লীগ নয়, সর্বপ্রথম ছাত্রলীগ আমার প্রতিষ্ঠা করে ছাত্র সমাজকে সংগঠিত করা আমার প্রধানতম কাজ। এবং আওয়ামী লীগের আগেই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। আজকের এই সভার প্রধান অতিথি জননেত্রী, বাংলার গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, এই মঞ্চে উপবিষ্ট আজকের সভার সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, সংগ্রামী ছাত্র নেতা আল নাহিয়ান খান জয়, বাংলাদেশ ছাত্রলীগের আর এক কাণ্ডারি, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, মঞ্চে উপবিষ্ট এই ছাত্রলীগের দুঃসময় বিভিন্ন দিকপাল, সংগ্রামী নেতৃবৃন্দ, আমার উপস্থিত অতিথিবৃন্দ, ভাই এবং বোনেরা। বাংলাদেশ ছাত্রলীগ 1969 সাল যখন যাত্রা শুরু করেছিলাম, তখন ভাবতে পারিনি যে বাংলাদেশ ছাত্রলীগের একদিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারবো, এত শীর্ষে একটি জায়গায় আসতে পারবো। আমরা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলাম পাকিস্তানি বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধুর আহ্বানে। ৭১-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ছাত্রলীগই সেই ছাত্রলীগ যে ছাত্রলীগ স্লোগান দিয়েছিল, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে রুদ্ধ করা হলো, তখন এই ছাত্রলীগই সর্বপ্রথম বটতলা দিয়ে গর্জে উঠেছিল, চলো চলো ক্যান্টনমেন্ট চলো, শেখ মুজিবকে আনতে চলো। এই সেই ছাত্রলীগ, যে ছাত্রলীগ বঙ্গবন্ধু আগরতলা থেকে মুক্ত হওয়ার পরে বাংলার মানুষ যখন তার ভোটের অধিকার পাইল, তখন ৬ দফার পক্ষে বা এই নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ করে একটি অবিস্মরণীয় জাতীয় অভ্যুদয় সৃষ্টি করে নৌকাকে একক সংখ্যাগরিষ্ঠতা উপহার দিয়েছিল। এই ছাত্রলীগই আবার যখন পাকিস্তানি সেনাবাহিনী খান এই আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে যখন অগ্রাহ্য করেছে, তখন বাংলাদেশ ছাত্রলীগ তার তালে তালে এগিয়ে গিয়েছে, স্বাধীনতার সপক্ষে শক্তি সঞ্চয় করেছে। একদিকে সঞ্চয় করেছে শক্তি, আর একদিকে স্লোগান দিয়েছে ৬ দফা ১ দফা বাংলাদেশের স্বাধীনতা, ৬ দফা ১ দফা
বাংলাদেশের স্বাধীনতা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশকে স্বাধীন করো, এই সেই ছাত্রলীগ। এই ছাত্রলীগ কোন ভুইভোর ছাত্রলীগ নয়। এই ছাত্রলীগ কোন হেবার ট্রেক থেকে বেরিয়ে আসা কোন ছাত্র সংগঠন নয়। এই ছাত্রলীগ কোন সামরিক জেনারেলের পকেট থেকে, ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসা কোন ছাত্রলীগ নয়। এই ছাত্রলীগ একটি আদর্শ, একটি লক্ষ্য নিয়েই এই ছাত্রলীগের যাত্রা শুরু হয়েছে। দীর্ঘ ৭৩ বছর পেরিয়েছে। এর মধ্যে আমরা অনেক চড়াই উত্তরায় পেরিয়েছি। আজকে যিনি প্রধানমন্ত্রী, বাংলার গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, তাকেও সৃষ্টি করেছে এই ছাত্রলীগ, তাকে সৃষ্টি করেছে। তিনি ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, তিনি ছাত্র রাজনীতি করেছেন। এই ছাত্রলীগ তাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন, দেশপ্রেম শিখিয়েছেন, দেশ পরিচালনা শিখিয়েছেন। এই ছাত্রলীগ নেতা শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেই কারণেই বাংলাদেশে এক সমাজ বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছে। এদেশে যা কিছু হয়েছে, যা কিছু করেছে মানুষের কল্যাণে, তা করেছে ছাত্রলীগ। এদেশের মানুষের কল্যাণে বাংলাদেশ ছাত্রলীগ সময় উপযোগী পদক্ষেপ দিয়েছে। আমরা যে সময়টি পেরিয়ে এসেছি, নেত্রী যখন বাংলাদেশে ফিরে আসেন 1981 সনের সেই বাংলাদেশে, যে বাংলাদেশের মাটিতে অবস্থান করছিল, একদিকে বঙ্গবন্ধুর খড়ি ডালিম শাহরিয়ার নূরেরা, আর একদিকে ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুদ্ধ অপরাধীদের অবস্থান ছিল এই বাংলার মাটিতে। এই ছাত্রলীগের নেত্রী শেখ হাসিনাই যে সাহসিকতা ছাত্রলীগ করার মধ্য দিয়ে অর্জন করেছেন, যার ধমনীতে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত, যে রক্ত বরাবর মানে না, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা মৃত্যুকে আলিঙ্গন করে ছোট্ট দুটি শিশু জয় আর পুতুলকে আমাদের বোন শেখ রেহানার কাছে রেখে চলে এসেছিলেন দেশের টানে, মানুষের টানে। আমরা সেদিন থেকে ছাত্রলীগের নেতা ছিলাম। আমরা সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি। আমরা নেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের মাটিতে ফিরে আসার আগে এই ছাত্রলীগই সর্বপ্রথম স্লোগান দিয়েছি আমরা, শেখ হাসিনা শেখ রেহানাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এবং শেখ হাসিনা বাংলাদেশের বাড়িতে ফিরে এসেছেন। সেদিনও শঙ্কা ছিল, আতঙ্ক ছিল, দুশ্চিন্তা ছিল। শেখ হাসিনাকে হয়তো বিমানবন্দরে গুলি করে খুনিরা হত্যা করবে জিয়াউর রহমান। কিন্তু জনতার শক্তির কাছে জিয়াউর রহমান, জনতার উর্মিমালা, এই জনতার ঢেউয়ের সামনে সেদিন জিয়াউর রহমান পরাজিত হতে বাধ্য হয়েছিলেন, পিছু হটতে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ আমাদের সৃষ্টি ছাত্রলীগের মধ্য দিয়ে। এখানে মাননীয় নেত্রী উপস্থিত, তার সামনে আমাদের কথা বলতে গেলে আমাদের ধৃষ্টতা হয়ে যাবে। তবে এটুকু বলতে পারবো যে ৭৫-এর ১৫ আগস্টের পর এই ছাত্রলীগ সর্বপ্রথম, এখানে জালাল ভাই উপস্থিত রয়েছেন, জাহাঙ্গীর ভাই মৃত্যুবরণ করেছেন, এই মধুর ক্যান্টিন থেকে সর্বপ্রথম আমরা এই ছাত্রলীগ ২১শে আগস্ট বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধে আমরা মিছিল বের করেছিলাম, আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম। আমরা ৩রা নভেম্বর বিশাল মিছিল নিয়ে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা সেদিন মিছিল নিয়ে গিয়েছিলাম।
আমরা সারা বাংলাদেশে চারণের বেশে ঘুরে বেরিয়েছি। পকেটে টাকা ছিল না, হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, ভাঙা গাড়িতে করে আর ট্রেনের পায়দানিতে করে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি। বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছি চারণের বেশে। বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে, হত্যার প্রতিশোধে ছাত্র সমাজকে সংগঠিত করেছি এবং সেই ছাত্র সমাজকে সংগঠিত করতে পেরেছিলাম বলেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরে এসে ঐক্যবদ্ধ যে শক্তি পেয়েছিল, সেই শক্তিই ছিল এই ছাত্রলীগ। আমি আর বক্তব্য বাড়াবো না। আজকের এই দিনে নেত্রী সারা বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। আমি শুধু বলবো, নেত্রী আজকের ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। করোনায় বিশ্ব যখন আক্রান্ত, যখন দুমড়ে মুচড়ে পড়েছে, আপনি ছিলেন অটল। আপনি লকডাউন করেছেন, আবার বিশ্বকে দেখিয়ে দিয়েছেন অর্থনৈতিক প্রবাহ বজায় রাখার জন্য, মানুষের বেঁচে থাকার জন্য জীবন এবং জীবিকা উভয় চলতে হবে একসাথে। সেই বিশ্বে আপনি ইতিহাস সৃষ্টি করেছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর এই ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন করোনায় মানুষের পাশে দাঁড়াবার জন্য, সাহায্য সামগ্রী নিয়ে গিয়েছে। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী লাইনে সাহায্য পাতে পারে না। আপনি নির্দেশ দিয়েছিলেন এই ছাত্রলীগকে রাতের অন্ধকারে ওই বাড়িগুলিতে খাবার পৌঁছে দিয়ে আসতে হবে। এই ছাত্রলীগ সেই খাবার পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, এই ছাত্রলীগ যখন মা তার সন্তান করোনায় আক্রান্ত মৃত সন্তানের কাছে যায় না, সন্তান যখন করোনায় আক্রান্ত মৃত মায়ের কাছে যায় না, লাশ দাফন করার লোক নেই, এই ছাত্রলীগ তারা সেই দাফন কাপড়ের কাজটুকু পর্যন্ত করেছে। আপনি এদেশের তথাকথিত বুদ্ধিজীবীরা টকশো ফাটিয়ে দিচ্ছিলেন, এমন ফসল ঘরে উঠবে না, লকডাউন দিয়ে সমস্ত ফসল বিনষ্ট হবে। আপনি নির্দেশ দিয়েছিলেন আপনার দলের প্রতি আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগকে যে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে হবে। এই ছাত্রলীগ ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছে। এক ছটাক এমন ধান নষ্ট হয়নি। আজ বাংলাদেশে মিছিল হয় না, আমরা মিছিল করেছি। শিক্ষা শেষে কাজ চাই, সেই শিক্ষা শেষে কাজ চাই স্লোগান আর নয়। তা আমি শুধু বলবো, আজ শিক্ষা শেষে কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করেছেন, এমনকি কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে আপনি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মবার্ষিকী পালন উপলক্ষে আমি ছাত্রলীগকে আপনার মাধ্যমে আপনার কাছে অনুমতি নিয়ে বলবো যে ব্যাপক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালন করতে হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার নিপীড়িত জনতা, জয় হোক বাংলার মুক্তিপাগল জনতা। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ভাটকে। এ পর্যায়ে তিনি সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে 1981 সালে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে আসার পরে যিনি সর্বপ্রথম দায়িত্ব পালন করেছিলেন
আমাদের মোস্তফাজুল মহিউদ্দিন ভাই এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত স্মৃতিচারণ নিয়ে আসছেন। গৌরব ঐতিহাসিক সংগ্রামের সাফল্যে আজকে ৭৩ বছর অঙ্গনে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ পাড়া দিয়েছে। সেই ছাত্রলীগের আজকে এই বার্ষিকী অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয় সভাপতি জয় আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের নেত্রী, যিনি জাতির জনক, বঙ্গবন্ধু কন্যা হিসাবে শুধু নয়, আজকে বাংলার মানুষের মন জয় করেছেন আমাদের সেই দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আজকে অনুষ্ঠানে উপস্থিত সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ, আমার বর্তমান ছাত্রলীগের শিক্ষা শান্তি প্রবর্তিত ভাই বোনেরা, আমি অত্যন্ত সংক্ষেপে দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। সেই কথাটি হলো, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি সেই দ্বিজাতির ভিত্তিতে যে দেশ স্বাধীন হয়েছিল, তিনি তার একটি বছর পরেই তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এই স্বাধীনতা আমাদের বাংলার মানুষের জন্য নয়। সেই কারণেই তিনি বাংলার মানুষকে নিয়ে আবার কিভাবে ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরা দাঁড়াতে পারি, তিনি সেই কাজগুলো করেছিলেন। আর সেই কাজের ভেতর দিয়ে সর্বপ্রথমে তিনি ৪ঠা জানুয়ারি এই ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন। তার ঠিক পরের বছর তিনি বাংলাদেশ তৎকালীন আমাদের মুসলিম আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দাঁড়িয়ে। তবে এটা তো সত্য, এই ছাত্রলীগকে দিয়ে বঙ্গবন্ধু মনে করেছিলেন অনেক কিছু করবেন, ছাত্রলীগ কিন্তু তাই করেছে। সেই দৃষ্টিকোণ থেকেই আমরা যখন স্বাধীনতা লাভ করেছি, তখন আমরা এক সময় আজকে সার্জেন্ট জহুরুল হক হল, আগে ইকবাল হলে আমরা বসে দিন গুনছিলাম। আমরা তো স্বাধীনতা লাভ করেছি, কিন্তু আমাদের স্বাধীনতা তো পূর্ণতা লাভ করে নাই। আমরা তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে তো পাই না। আমরা হঠাৎ করে দেখলাম 9 তারিখে আমরা দেখলাম বঙ্গবন্ধুকে সেই মিয়ানমারের পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু মুক্তি লাভ করে হিথ্রো বিমানবন্দরে আসলেন। তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ দেশের বাইরে অপেক্ষা করছিলেন। তিনি তাড়াতাড়ি ছুটে এসে বঙ্গবন্ধুকে তার 10 নম্বর ডাউন স্ট্রিটে বঙ্গবন্ধুকে নিয়ে গেলেন। সেই ডাউন স্ট্রিট থেকে বঙ্গবন্ধু সর্বপ্রথমে বঙ্গমাতার সাথে ঢাকার এই 9 মাসের বিধ্বস্ত বাংলার ইতিহাস শুনলেন। তারপরের দিন বঙ্গবন্ধু হিথ্রো বিমানবন্দর থেকে দিল্লির পালাম বিমানবন্দরে আসলেন। সেখানে বিবি গিরি আর শ্রীমতী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে লাল গালিচার সম্বর্ধনা দিলেন। বঙ্গবন্ধু সেই লাল গালিচার সম্বর্ধনা নিতে নিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলেন, আমার স্বাধীনতা যুদ্ধে আপনি 1 কোটি বাঙালিকে আশ্রয় দিয়েছেন। আমার স্বাধীনতা যুদ্ধে আমার মুক্ত বাহিনীর সাথে আপনার মিত্র বাহিনীরা যুদ্ধ করেছে, আমার স্বাধীনতা যুদ্ধে ত্বরান্বিত করেছে। আপনার এই সাহায্য সহযোগিতা আমরা কোনোদিন ভুলতে পারবো না। সেই বঙ্গবন্ধু সেই কথা শুনে আমরা যখন 10 জানুয়ারি বঙ্গবন্ধুকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে আমরা ঢাকার এয়ারপোর্টে যখন বঙ্গবন্ধুর বিমান আসবে, তখন দেখলাম লক্ষ লক্ষ মানুষ বিমানবন্দরে রানওয়ে পর্যন্ত ভরা। আমাদের অনেক নেতারা মাইকে বক্তৃতা দিচ্ছেন, বলছেন পাশে বঙ্গবন্ধুর বাবা মরহুম লুৎফুর রহমান সাহেব বসা। আমাদের জাতীয় নেতৃবৃন্দরা বিমানের ফুয়েল শেষ হয়ে যাচ্ছে, কেউ তার আমাদের যিনি মাইকে বক্তব্য দিচ্ছেন তার কথা শুনে না। দেখলাম আমাদের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যুবলীগের প্রতিষ্ঠাতা মরহুম শেখ ফজলুল হক মনি মাইক ধরে বললেন, আপনারা কি চান বিমান ফেরত যাক? আপনারা কি চান বঙ্গবন্ধু নামতে পারবে না? তখন দেখলাম আস্তে আস্তে রানওয়ে থেকে মানুষ সরে যাচ্ছে। বঙ্গবন্ধু বিমান নামলো। বঙ্গবন্ধু নেমে আমাদের বঙ্গমাতা বঙ্গবন্ধু পিতাকে কদম বুসি করে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে তিনি পল্টনে রেসকোর্স উদ্যানে আসলেন। 7ই মার্চে 7ই জানুয়ারি 10ই জানুয়ারি সেই ঐতিহাসিক ভাষণ দিলেন। এই ছাত্রলীগের কথা একটি কথা বলি, আমি বলতে চাই যে ছাত্রলীগ যখন আন্দোলন সংগ্রাম করেছিল, 90 গণঅভ্যুত্থান শুধু নয়, আমরা 69 আন্দোলন যখন বটতলায় আমাদের নেতারা ভাষণ শুনছিলাম, তখন স্লোগান উঠেছিল পিন্ডি না ঢাকা, পাকিস্তান না বাংলাদেশ। এই স্লোগানের ভেতর দিয়ে আমরা সেদিন দায়িত্ব পালন করেছিলাম ছাত্রলীগের
আমি তখন ছাত্রলীগের জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকের নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম। আমার বিশ্বাস ছাত্রলীগ তার ধারাবাহিকতায় আজকে যে পর্যায়ে এসেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ছাত্রলীগের ব্যাপারে তার দিক নির্দেশনা সব সময় থাকতো। উনি 17 মে 1981-তে দেশে আসার পর উনি ছাত্রলীগকে আরো সুসংগঠিত করে দিয়েছিলেন আমাদেরকে। আমরা তার নেতৃত্বে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য কাজ করেছিলাম। আর আজকের প্রেক্ষাপটে সেই সফল ফলাফল নিশ্চয়ই আপনারা দেখছেন। আমার শেষ বক্তব্য থাকবে, যখন আজকে আমরা কোভিড-19-এ আক্রান্ত, সেই কোভিড-19-এ আক্রান্তের ভেতর দিয়ে আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যতটুকু কাজ হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনিটরিং এর কারণেই আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছি। দুনিয়ার অনেক বড় বড় দেশ, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, জার্মান বলেন, ফ্রান্স বলেন, ইতালি বলেন, ব্রাজিল বলেন, স্পেন বলেন, সবাই কিন্তু আক্রান্ত। সেই থেকে আমাদের আক্রান্ত সংখ্যা কিন্তু কম, আমাদের মৃত্যু সংখ্যা কম, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের হাতে এই মনিটরিং করার কারণেই আজকে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছি। আজকে এই শীতের আগে ঠিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সতর্ক করেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়কে সতর্ক করে দিয়েছেন, শীতের এই প্রাদুর্ভাব হয়তো আবার কোভিড আক্রান্ত বাড়তে পারে, আপনারা আগে থেকে ব্যবস্থা নিন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আগের থেকে ব্যবস্থা নিয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাচ্ছি। কিন্তু আপনারা দেখবেন বিশ্বের অন্যান্য দেশ কোভিডে আবার আক্রান্ত হয়ে তারা লকডাউন করছে, কোভিডে আক্রান্ত হয়ে তারা আরো অবস্থা তাদের খারাপ হয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশ সেই অবস্থা থেকে অনেক ভিন্নতা লাভ করেছে। আমি জানি ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন, তারা সকল কাজ করেছে, সেই কৃষকদের ধান কাটা থেকে এই কোভিড-19-এর সকল সেবা তারা করেছে। এই ছাত্রলীগ বিশ্বাস করি আজকে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই, আপনি যদি অভয় দেন, এই ছাত্রলীগ দিয়ে আমরা অবশ্যই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর একটি কথা বলো, সেই কথাটি হলো আজকে ভাস্কর্য নিয়ে যারা যে কথা বলুক না কেন, আমি তাদেরকে বলবো সামনে আসেন, সামনে ফ্রন্টে এসে আপনাদের কথা বলেন। আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাড়া আপনাদের কার কিছু লাগবে না, শুধুমাত্র ছাত্রলীগই আপনাদেরকে এই কথা বিরুদ্ধে কথা বলে বাংলার মানুষকে বোঝাতে পারবে। তাই আজকে আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী আরো দীর্ঘজীবী হয়ে আমাদেরকে যে আরেকবার বাংলাদেশ পরিচালনায় আমাদের সবাইকে নিয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছান, তাহলে নিশ্চয়ই আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আমার সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ছাত্রলীগ। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় মোস্তফা জালাল মহিউদ্দিন ভাই। প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আমাদের পর্যায়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় নেত্রী, আপনি জানেন যে আমরা এই করোনাকালীন সময় থেকে শুরু করে সবসময় সামাজিক এবং মানবিক কাজের মাধ্যমে বাংলাদেশ জনসাধারণকে সেবা করার চেষ্টা করে এসেছি, এবং তারই ধারাবাহিকতায় আপনাকে আমি জানাতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশে যে পরিমাণে তারা প্রত্যেকেই প্রায় রক্তদান কর্মসূচি তারা পালন করে থাকে, এবং নিজেদের রক্ত দিয়ে অন্যদের জীবন বাঁচাতে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কিন্তু সব থেকে বেশি ভূমিকা পালন করে। সেই রক্তদান কর্মসূচিকে এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে এবং গঠনতান্ত্রিকভাবে সেটি পরিচালনা করার জন্য আমরা ভার্চুয়াল ব্লাড ব্যাংক, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ভার্চুয়াল ব্লাড ব্যাংক আমরা তৈরি করেছি। এ পর্যায়ে ভার্চুয়াল ব্লাড ব্যাংক উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আন্তরিকভাবে অনুগ্রহ করছি। আন্তরিকভাবে আমরা আশা করছি যে আমাদের সাথে যে এই কার্ডটি আছে, কার্ডটির মাধ্যমে আমরা এটা শুভ উদ্বোধন হিসেবে বিবেচিত হব। আচ্ছা, রক্তদান কর্মসূচির উদ্বোধন। জি, উদ্বোধন করা হবে। জয় বাংলা, জয় বাংলা,
বাংলাদেশ ছাত্রলীগ নেতা মোদের শেখ মুজিব। ধন্যবাদ সবাইকে। এই তোমাদের ভিডিওটা দেখাও। জি, এ ভিডিওটা পর্যায়ে দেখাতে আমরা চাচ্ছি না। বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান রাসেল সহ সকলে মিলে একটি ডকুমেন্টারি আমরা বাংলাদেশ ছাত্রলীগের তৈরি করেছি। এই পর্যায়ে সেই ডকুমেন্টারিটা আমাদের প্রাণপ্রিয় নেত্রীর উদ্দেশ্যে আমি চালানোর জন্য অনুগ্রহ করছি। ঘুম ভাঙতেই তুমি দেখছো যে টক টকে লাল সূর্য মাথার অনেক উপরে স্পর্ধা নিয়ে তাকিয়ে আছে, যার তলে অসীম ভূখণ্ড এক, যেখানে সবুজ শ্যামল ও নরম জল মৃত্তিকার মাখামাখি, আর অগণন মানুষের জীবন ও ছবিতে দেখছো নিরাপদ স্বদেশ। একদিনে তো গড়ে ওঠেনি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পেছনের গল্পে শুধু রক্ত আর ত্যাগের অবিনাশী গান। ব্রিটিশ বেনিয়ার শোষণ ছিঁড়ে তখন এই মানচিত্র বেশ এলোমেলো। গৌরবময় সেই সাল 1948, কুয়াশার চাদরে রোদের ঝিলিক খেলে যাওয়া দিন 4 জানুয়ারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে দূরদর্শী চিন্তার ফসল এনে দেন এদেশের আপামর ছাত্র জনতাকে। প্রতিষ্ঠা করেন তারুণ্যের অহংকার বাংলাদেশ ছাত্রলীগ। ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1962 সালে তৎকালীন আইয়ুব খান প্রণীত শিক্ষানীতির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে গণ আন্দোলন ও গণজাগরণ, 62 রক্ত ছাড়া দিনগুলোতে বিপুল অবদান রেখেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। 1963, 69, 70 ধারাবাহিক আন্দোলন ও সংগ্রামের এক মহাকাল। সেই উজ্জ্বল সময়ে ছাত্রলীগের ভূমিকা ছিল অনন্য ও অসাধারণ। 1971-এর মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানি বাহিনী ও তার দোসরদের বিরুদ্ধে দেশ যখন একসাথে ফুঁসে ওঠে, ছাত্রলীগ তখন সামনের সারিতে। 1975-এ জাতির পিতা সপরিবারে শহীদ হবার পর 1981 সালে তৎকালীন বিপথগামী দেশের হাল ধরতে আন্দোলনের জন্য প্রস্তুত হন বঙ্গবন্ধু তনয়া জাতির মুক্তির অন্যতম কাণ্ডারি শেখ হাসিনা। তার পাশে ভ্যানগার্ডের ভূমিকায় ছিল বাংলাদেশ ছাত্রলীগ। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে 1/11-এর সময় প্রিয় নেত্রী শেখ হাসিনা সহ ছাত্র শিক্ষক সবার মুক্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ গণ আন্দোলন গড়ে তোলে। 6 দশকের সবচেয়ে সফল সাহসী পদক্ষেপ হয়ে এখনো বিশ্বের বুকে নিজেকে জানান দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এই মুহূর্তে তাবৎ দুনিয়ার সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বিশ্বের অন্যতম সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার সমস্ত উদ্যোগ ও পদক্ষেপে সচল সারথীর ভূমিকায় বাংলাদেশ ছাত্রলীগ আছে সম্মুখ কাতারে। নিজেদের অর্থে তৈরি স্বপ্নের পদ্মা সেতু, শহরের বুকে আশা জাগানিয়া মেট্রো রেল ও অন্যান্য সকল উন্নয়ন কর্মকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিষ্ঠার শুরু থেকে যেমন আলস্যহীন এক সচল ছাত্র সংগঠন হিসেবে ভূমিকা রেখে আসছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও সুসংহত রাখতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সহ যুগে যুগে সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বাংলাদেশ ছাত্রলীগ। মুজিব বর্ষে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীর এই প্রত্যয় দৃঢ় ও তীব্র সত্য। ওরা লড়ে বলে জিতে যাই আমরা, ওরা পাশে বলে সব ব্যথা ভুলে আসে ওরা ফিরে সেবা নিয়ে দাঁড়ে, জনতার জন্য তারা ভালোবাসি আমরা। বাংলাদেশ ছাত্রলীগ বাড়িয়ে সেবার হাত, শেখ হাসিনার অঙ্গীকারে আনবে সোনালী প্রভাত। বাংলাদেশ ছাত্রলীগ বাড়িয়ে সেবার হাত, শেখ হাসিনার অঙ্গীকারে আনবে সোনালী প্রভাত। বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এই মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই।
দেশপ্রেম আছে বলে জনতাই বন্ধু আপন। মহামারী এলে পরে ছুটে যাই বারে বারে, আবারও আনতে ফিরে হাসি মুখ সকলের, পেছনে ফেলে সব প্রিয়জন আত্মত্যাগে জীবন। বাংলাদেশ ছাত্রলীগ বাড়িয়ে সেবার হাত, শেখ হাসিনার অঙ্গীকারে আনবে সোনালী প্রভাত। বাংলাদেশ ছাত্রলীগ বাড়িয়ে সেবার হাত, শেখ হাসিনার অঙ্গীকারে আনবে সোনালী প্রভাত। সকলকে ধন্যবাদ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতার সুযোগ্য তনয়া, গণতন্ত্রের মানুষ কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি, ছাত্রলীগের মূল্যতে শিক্ষা শান্তি প্রগতি প্রগতি। শুভ 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 দিন, ছাত্রলীগের জন্মদিন, আজকে মোদের খুশির দিন। শেখ 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 মুজিব, লাও 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 সালাম। আমরা সবাই মুজিব সেনা, নেত্রী মোদের শেখ হাসিনা। আমরা সবাই মুজিব সেনা, নেত্রী মোদের শেখ হাসিনা। জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রলীগের অতীত ও বর্তমান সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। এ কথাগুলি জাতির পিতাই বলে গিয়েছিলেন। আমাদের বাঙালি জাতি হিসেবে আজকে আমরা যে আত্মপরিচয় পেয়েছি, বাংলাদেশ পেয়েছি, প্রতিটি সংগ্রাম শুরু করেছিল কিন্তু এই ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে। 1948 সালের 4 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাতৃভাষায় কথা বলার অধিকার, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, সেই ভাষার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এই ছাত্রলীগ গড়ে তোলেন। আজকের দিনে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। 15 আগস্ট আমরা হারিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, সেই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ আমার ভাই, আত্মীয় পরিবার পরিজন সকলকে। আমরা 2টি বোন বিদেশে ছিলাম, যে কারণে বেঁচে গিয়েছিলাম, কিন্তু বাচ্চাটা আমাদের জন্য খুবই কষ্টের বাচ্চা। তারপরেও প্রচেষ্টা ছিল যে জাতিকে নিয়ে আমার বাবা এত স্বপ্ন দেখেছেন, নিজের জীবনটা উৎসর্গ করেছেন সেই জাতির ভাগ্য পরিবর্তন করা। 81 সালে বাংলার মাটিতে ফিরে আসি। হারানোর একরাশ বেদনা নিয়ে এদেশের মানুষের মাঝে যখন ফিরে এসেছিলাম, আমার একটাই শক্তি ছিল, সেটা হচ্ছে দেশের মানুষ আর আমার সংগঠন, আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন
তাদেরকে নিয়েই সংগ্রাম করি। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা, বাংলাদেশের মানুষকে একটা উন্নত জীবন দেয়া, যেটা জাতিপিতার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করবার জন্য। আমরা যদি ছাত্রলীগের ইতিহাস দেখি, মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের যে আন্দোলন 1948 সালের 11 মার্চ থেকে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন, সেই আন্দোলনের পথ বেয়ে 52-তে এদেশের মানুষ রক্ত দেয়। রক্তের অক্ষরে একথা জানিয়ে যায় শহীদরা, ভাষা শহীদরা, যে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলবো, বাংলা ভাষায় কথা বলবো। আমাদের প্রতিটি অর্জনের পিছনেই কিন্তু অনেক আত্মত্যাগ রয়েছে। বাংলা ভাষা আন্দোলনের যে শুরু, সেখান থেকেই কিন্তু ধাপে ধাপে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একটা ইন্টারভিউতে একজনের সাথে কথা বলার তিনি বলেছেন, তিনি জিজ্ঞেস করেছিলেন যে কবে থেকে তিনি এই স্বাধীনতা চিন্তা করেছিলেন। এমনকি অন্নদাশঙ্কর রায়ও এই কথাটা ওনাকে একবার কথা পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করেন, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবই বলেছিলেন, যেদিন থেকে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু করেছিল, সেদিন থেকেই মনে চিন্তা ছিল যে আমরা স্বাধীন জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করব, সেদিন থেকে আমরা স্বাধীনতা অর্জন করব। কিন্তু একটি জিনিস আপনাদের লক্ষ্য করা দরকার, আমি বলি ছাত্রলীগের এখানে যারা নেতৃবৃন্দ, তিনি কিন্তু কখনো একবারই কোনো কথা বলেননি, কিন্তু তিনি তার লক্ষ্যটা স্থির রেখেছিলেন এবং তিনি খুব স্বাভাবিকভাবে সব কাজগুলি করে এমন জায়গায় বাংলাদেশের মানুষকে নিয়ে যান এবং এমনভাবে তৈরি করেন যে তার ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ অসহযোগী আন্দোলন করে, অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করি। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র তারা তো সক্রিয়ই ছিল, দেশীয় এবং বিদেশি এজেন্ট তারা সবসময় সক্রিয় ছিল। মাত্র 3.5 বছর তিনি হাতে সময় পেয়েছিলেন। এই 3.5 বছরের মধ্যে একটা স্বাধীন দেশকে গড়ে তোলার সব কাজই কিন্তু তিনি ভিত্তিটা তৈরি করে দিয়ে যান, যেটা এখন রাষ্ট্র পরিচালনা করতে যেয়ে আমরা দেখি। কিন্তু এই স্বাধীনতা সংগ্রাম করতে যেয়ে তিনি যে বারবার গ্রেপ্তার হয়েছেন, বন্দী হয়েছেন, আমরা তো আমাদের পিতাকে তো বাবাকে তো মাত্র 2 বছর একটানাও কাছে পাইনি, এটা হলো বাস্তবতা। কিন্তু যখন জেলে থাকতেন, আমার মার দায়িত্ব ছিল সংগঠনকে দেখা এবং বিশেষ করে ছাত্রলীগের নেতারা সবসময় আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কাছেই আসতেন এবং এসে সেখান থেকে সমস্ত দিক নির্দেশনা নিয়ে যেতেন। এমনকি প্রতিটি স্লোগান থেকে শুরু করে সব কিছুই কিন্তু ছাত্রলীগই করেছে এবং ছাত্রলীগ ছিল অগ্রগামী দল। এই জন্য আমি বলি, কারণ আমি নিজের এর সঙ্গে জড়িত ছিলাম খুব ভালোভাবে। আমাদের স্লোগান যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, পিন্ডি না ঢাকা ঢাকা ঢাকা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো থেকে শুরু করে যত স্লোগান, এগুলি কিন্তু নির্দেশনা জাতিপিতা দিয়ে দিতেন কারাগারে বসেই। সেগুলি আমি পৌঁছে দিতাম ছাত্রদের মাঝে এবং আমার মাও সেই নির্দেশনাটা দিতেন। আমাদের পতাকা যে লাল সবুজের পতাকা, সেই পতাকার কি হবে সেটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন। আমাদের জাতীয় সঙ্গীত, ওনার খুব প্রিয় এই গানটি ছিল, তার বন্ধু কলিম শরাফিকে দিয়ে সবসময় এই গানটি তিনি গাওয়াতেন, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওইটাকে যে এক সময় জাতীয় সঙ্গীত করা হবে এটা তো তার মনেই ছিল। আমাদের স্লোগান জয় বাংলা, তিনি ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন জয় বাংলা স্লোগানটা মাঠে নিয়ে যেতে, মানুষের মাঝে এই জিনিসটাকে প্রচার করতে। যে কোনো একটা সিদ্ধান্ত নেবার আগে তার একটা ভিত্তিটা তৈরি করতে হয় এবং সেই ভিত্তিটা তৈরির দায়িত্ব ছাত্রলীগের উপরেই ছিল। আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রত্যেকটা জেলা এবং থানায়, তখন উপজেলা ছিল না, থানা ছিল, মহকুমা ছিল, সেখানে একটা নিউক্লিয়াস তৈরি করা, সেটাও ছাত্রলীগের উপরেই দায়িত্ব ছিল
সেই নিউক্লিয়াস তৈরি করে ধীরে ধীরে আস্তে মানুষকে, কখনো তিনি মুখ থেকে বলেননি যে আমরা স্বাধীন করতে যাচ্ছি, কিন্তু একটা দেশকে স্বাধীন করার প্রস্তুতিটা তিনি ধাপে ধাপে নিয়েছিলেন। আর এই কাজে সবসময় ছাত্রলীগকেই তিনি সর্বাগ্রে নির্দেশনা দিতেন, মাঠে প্রত্যেকটা কাজ নিয়ে যাওয়ার জন্য, মানুষকে তৈরি করার জন্য। সেই সাথে আওয়ামী লীগ তো ছিলই, কিন্তু ছাত্রদেরকে দিয়েই তিনি সবসময় জানতেন যে কোনো আন্দোলন সংগ্রামে ছাত্রদের সম্পৃক্ত করতে পারলে জনগণকে সম্পৃক্ত করা যাবে এবং সংগঠন গড়ে তোলা। তিনি আওয়ামী লীগকে সারা বাংলাদেশে একটা শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি যখন 56 সালে মন্ত্রী হন, মৌলানা ভাসানী যখন আওয়ামী লীগ ভেঙে দেয়, তখন তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলো। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন। তার কারণ তিনি সংগঠনটাকে শক্তিশালী করতে চেয়েছিলেন। কারণ যে কোনো একটা আন্দোলন সংগ্রাম সফল করতে গেলে বা মুক্তিযুদ্ধ পরিচালনা করতে গেলেও সংগঠন হচ্ছে সবথেকে বেশি দরকার। তাই সবসময় আমিও সংগঠনের উপরে জোর দিয়েছি বেশি, কারণ হাতে যদি সংগঠনটা শক্তিশালী না থাকে তো কোনো কাজ সফলভাবে করা যায় না। কারণ মানুষের শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি, সেই শক্তিটাই মানুষকে সব রকম সাহস যোগায়, যে কোনো পদক্ষেপ নেবার প্রেরণা যোগায়, শক্তি যোগায়, এবং জাতিপিতা বঙ্গবন্ধু সেটাই করেছেন। আর যে কোনো রাজনীতিবিদের জন্য আদর্শ নিয়ে চলা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সততা এবং আদর্শ থাকলে পরে আর লক্ষ্য স্থির থাকলে পারে যে কোনো অর্জন করা সম্ভব, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। আমি ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো, জাতির পিতার লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন, এই বইটি বেরিয়েছে। এটা পড়লে অনেক কিছু জানা যায়। এই বইটি তিনি 54 সালে লিখেছিলেন। 52 সালে তিনি চীন ভ্রমণে যান, একটা শান্তি কমিটির একটা ছিল, সম্মেলন ছিল, সেই শান্তি সম্মেলনে যোগ দেন। তখন তার কত অল্প বয়স। এরপর 54 সালে তিনি গ্রেপ্তার হন। তখন শেরেবাংলা মন্ত্রিপরিষদে তিনি মন্ত্রী ছিলেন, কিন্তু কেন্দ্রীয় শাসন জারি হয়, 92 ক ধারা দেওয়া হয় এবং সে মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে এখানে কেন্দ্রীয় শাসন চালু করা হয় এবং সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়। কাজী তখন তিনি কারাগারে বসে বইটি লেখেন। সেখানে কি নেই? ছাত্রদের কথা, কৃষকদের কথা, শ্রমিকদের কথা, নারী অধিকারের কথা, অসাম্প্রদায়িক চেতনার কথা, এই ছোট্ট একটা লেখার মধ্যে সব কিছু পাওয়া যায় যে তিনি কী চিন্তা চেতনা নিয়ে চলতেন। তার পাশাপাশি আরেকটা কাজ করে দিয়েছি আমি, একজন নেতার বিরুদ্ধে সেই দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট লেখে। আমার সৌভাগ্য যে সেই রিপোর্টগুলো আমি পেয়েছিলাম। 96 সালে সরকার গঠন করি, আমি খোঁজ করতে শুরু করি, তখন আমি এসবির কাছে সেই রিপোর্টগুলি পাই। পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যত রিপোর্ট, যেটা সেখানে লেখাই আছে এটা শেখ মুজিবের বিরুদ্ধে, অর্থাৎ এটা মনে রাখতে হবে এটা কিন্তু সম্পূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে লেখা রিপোর্ট। আমি আরও অনেক নেতাদের রিপোর্টই সংগ্রহ করে দেখেছি, সকলেরই একটা ফাইলের বেশি দুটো ফাইল পাইনি, কিন্তু এখানে আমি 48খানা খণ্ড পেয়েছি 46টা ফাইলের। তার অর্থাৎ হলো কত তার বিরুদ্ধে কীভাবে গোয়েন্দা সংস্থা কাজ করেছে। কিন্তু এর মধ্য দিয়ে একটি জিনিস বেরিয়ে এসেছে, কারণ আমি প্রায় 20টা বছর এটা নিয়ে কাজ করি। আমার বান্ধবী ছিল বেবি মওদুদ, ও আর আমি বসে বসে, এবং রেহানা যখন ঢাকায় থাকতো তাকে আমরা সাথে নিতাম, রেহানাও আমাদেরকে সাহায্য করতো। আমরা সেখান থেকে সমস্ত দেখে তারপরে আমি যখন দ্বিতীয়বার সরকারে আসলাম, এটা আমরা ছাপানোর পদক্ষেপ নিলাম। আমি ভাবলাম এটা প্রকাশ করা দরকার, কারণ এর মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসটা বের হয়ে আসে যে তিনি কিভাবে রাজনীতি করেছেন। তিনি অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি কোনোর দিকে তাকাননি। তার একটা লক্ষ্য স্থির করেই তিনি চলেছিলেন, সেটা হলো স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, বাঙালির স্বাধীনতা, বাঙালি জাতিকে তৈরি করা। যেটা এটা বিভিন্ন খণ্ডে বেরোচ্ছে,
ষষ্ঠ খণ্ড বের হয়ে গেছে, সপ্তম খণ্ড এই করোনার জন্য দেরি হয়ে গেল, সপ্তম এবং অষ্টমটা খুব শীঘ্রই বের হবে। এখানে 14টা খণ্ডে আমি বের করব। 40,000-এর উপর কাগজ, সেগুলি আমি অনেকটা মানে বেছে সেগুলি ঠিক করা হয়েছে। কাজে যেগুলি আমাদের জন্য খুবই প্রয়োজন আমি সেইগুলি শুধু এখানে নিয়ে আসছি। এখানে আরও অনেক তথ্য পাওয়া যায়, যেমন আমেরিকা এবং আমাদের গ্রেট ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দুই দেশেরই তাদের যে ডিক্লাসিফাইড রিপোর্ট সেগুলিও কিন্তু ইতিমধ্যে কিছু বের করা হয়েছে। এনায়েতুর রহমান সাহেবকে উনি এগুলি সংগ্রহ করেছেন, আমরা তাকে সাহায্য করে, বিশেষ করে রেহানা তাকে সাহায্য করেছিল, সেটা বের হয়েছে। আর এর পরবর্তী আরও অনেক রিপোর্ট আমি সংগ্রহ করে রেখেছি, আমি সময় পেলে সেগুলো আস্তে আস্তে প্রকাশ করব। অর্থাৎ শুধু বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসেও বঙ্গবন্ধু শেখ মুজিবের যে মানে অবদানটা সেটা কিন্তু এই সমস্ত রিপোর্ট থেকে বের হয়ে আসে। ছাত্রলীগ সংগঠনটা আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি আমাদের দেশের গণতান্ত্রিক অধিকার আন্দোলন, ভোট বাহাতের অধিকার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, যে কোনো আন্দোলনেই যদি আমরা দেখি, সব থেকে বেশি রক্ত দিয়েছে, শহীদ হয়েছে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্য কোনো দল খুব বেশি এটা পাওয়া যাবে না, কিন্তু আমাদের ছাত্রলীগের সব থেকে বেশি। বিশেষ করে 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর জেনারেল জিয়াউর রহমান যখন অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে হত্যাকূট ষড়যন্ত্রের মধ্য দিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় বসল, কারণ তার আগে সে মদত দিয়েছিল মোস্তাককে, খন্দকার মোস্তাক, আবার মোস্তাককে হটিয়ে তখন নিজে রাষ্ট্রপতি হলো। এবং এরপর তার যে কাজ ছিল ছাত্রলীগের নেতা কর্মীদের উপর জুলুম অত্যাচার, একদিকে তাদেরকে প্রলোভন দিয়ে দলে টানানোর চেষ্টা, আর সেটা না হলে তাদেরকে গুম খুন হত্যা করা। আমাদের ঢাকা সিটি ছাত্রলীগের মফিজ বাবু থেকে শুরু করে নারায়ণগঞ্জের আমাদের একজন নেতা মামুন, এবং বিশেষ করে সারা বাংলাদেশে এবং যুবলীগের নেতা চট্টগ্রামের মৌলভী সৈয়দ, বগুড়ার আমাদের পটল ভাই, আমরা সবাই পটল ভাই বলেই ডাকতাম, এরকম বহু অনেক নেতাকর্মীদের, এবং অনেকের লাশও তার আত্মীয়রা পায়নি। সেই সাথে একটার পর একটা ঢাকা সহ সারা বাংলাদেশে 19টা হয়েছিল। সামরিক বাহিনীরও বহু অফিসার সৈনিক তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। অনেক পরিবার লাশ পায়নি, খোঁজও পায়নি, এবং পরিবারগুলি মানবেতর জীবনযাপন করে। অর্থাৎ যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল সে আদর্শ থেকে বিচ্যুত ঘটে 15 আগস্টের পর থেকেই। যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, জিয়াউর রহমান সেটা বন্ধ করে দেয় এবং যুদ্ধাপরাধীদের নিয়ে এসে ক্ষমতায় বসায়। 7 খুনের আসামি যা সাজা হয়ে গিয়েছিল, কারাগারে ছিল, তাকেও মুক্তি দিয়ে জিয়াউর রহমান নেতা বানায়। এরকম সারা বাংলাদেশেই স্বাধীনতার পর যারা আওয়ামী লীগের বহু সংসদ সদস্য নেতাকর্মীদের হত্যা করেছে, অনেকে কারাগারে ছিল, জিয়াউর রহমান এই সমস্ত খুনি এবং স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী কাজের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করে। যার ফলটা এটা দাঁড়ায় যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারেনি, কারণ তারা তো ক্ষমতাকে নিষ্কণ্টক করবার জন্যই বেশি ব্যস্ত ছিল। সে দেশের মানুষের জন্য কাজ করবে কখন? আর সেটা করার ইচ্ছাও তার ছিল না, কারণ এই স্বাধীনতাটাকে ব্যর্থ করাটাই ছিল তাদের লক্ষ্য। যে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পর বাংলাদেশ আবার উন্নতি করতে পারে, এটা তারা কখনো মানতে চায়নি, বরং বাংলাদেশকে তারা ব্যর্থ করতে চেয়েছিল। যে আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধের বিজয় সব কিছু যেন নস্যাৎ হয়ে যায়, এটাই ছিল তাদের লক্ষ্য। এটা হলো বাস্তবতা, এবং সে চক্রান্ত চলছে এখনও, একেবারে থেমে গেছে তা না। কিন্তু এরই মধ্য দিয়ে আমরা যে ক্ষমতায় ফিরে আসতে পেরেছি এবং রাষ্ট্র পরিচালনা করে জনগণের পাশে সেবা করার সক্ষমতা অর্জন করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, এবং আজকের বাংলাদেশ, আজকে সারা বিশ্ব বাংলাদেশকে ভিন্নভাবে দেখে। এমনকি যারা একসময় বাংলাদেশকে বলেছিল যে এদের স্বাধীন হয়ে কী হবে, এটা তো বাস্কেট কেস হবে, আজকে তারাও স্বীকার করে
যে না, বাংলাদেশ পারে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, আমরা সেটুকু করতে পেরেছি। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে, সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের কারণে আমাদের হয়তো একটু থমকে গেছি। আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, আমাদের লক্ষ্যই ছিল যে আমাদের মুজিব বর্ষ 2020 এবং 2021 স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এই সবার মধ্যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব। বাংলাদেশ অন্ততপক্ষে উন্নয়নের একটা পর্যায়ে যাবে, সে পর্যায়টা আমরা অর্জন করেছি। জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে একটা স্বল্পোন্নত দেশ হিসেবে আমাদেরকে রেখে গিয়েছিলেন। আজকে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি, সেটা আমরা স্বীকৃতি পেয়েছি। 2024 সাল পর্যন্ত ধরে রাখতে হবে। করোনা ভাইরাসের জন্য আমাদের কিছুটা থমকে গেছি। তবে আমি এটুকু বলবো, আমি আগে বলছি, সংগঠনটি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই করোনা ভাইরাসে আমাদের ছাত্রলীগ অনবদ্য ভূমিকা রেখেছে, সেজন্য ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তার কারণ যখনই যে কথা বলেছি তারা সে কথা শুনেছে। তোমাদেরকে সেজন্য আমার আন্তরিক দোয়া আশীর্বাদ জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি যে করোনা আক্রান্ত মানুষ, সেই করোনা আক্রান্ত মানুষের আপন আত্মীয় স্বজন লাশ ফেলে দিয়ে চলে যাচ্ছে, অথবা অসুস্থ হয়ে গেলে তাদের হাসপাতালে নিচ্ছে না, হাসপাতালে নিলে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা হচ্ছে না। আমার ছাত্রলীগের ছেলেমেয়েরা সেখানে চলে গেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের কাফন দাফনের ব্যবস্থা যেমন করেছে, চিকিৎসার ব্যবস্থা করেছে। করোনা ভাইরাসে মানুষ এমনই আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল, সব কিছু যখন বন্ধ হয়ে গেল তখন সবাই তো হাত পাততে পারতো না। তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, রিলিফ পৌঁছে দেওয়া, সে কাজটিও আমাদের ছাত্রলীগ করেছে। পাশাপাশি আমাদের ধান কাটার মৌসুমে আমি যখন আহ্বান করলাম, আমি সত্যি গর্বিত ছাত্রকে নিয়ে যে আমাদের ছাত্রলীগের ছেলেরা নেমে পড়লো ধান কাটতে। এবং সেই সাথে সাথে ছাত্রলীগের সাথে সাথে আমি বলবো আমাদের কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারাও নেমেছে। কিন্তু আমি আগেই বললাম যে ছাত্রলীগ তো সবসময় অগ্রগামী দল, তারাই পথ দেখিয়ে এগিয়ে যায়। আর এই জন্য ছাত্রলীগ বয়সও আওয়ামী লীগ থেকে বড়, এটাও ঠিক কি তাই না? বড় না একটু? তো বয়সে বড়, 1 বছরের বড়। তো সেদিক থেকে ছাত্রলীগ একটু অগ্রগামী দল হিসেবেই কাজ করে। তো সে কাজটা করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছ। এবং সেই সাথে আরেকটা দৃষ্টান্ত, সেটা কি যে কোনো কাজই অবহেলার না, কোনো কাজ ছোট না। আমরা ভাত খাই, আমরা খাবার খাই, সে খাবারে ফসল ফলায় কৃষক, সে কৃষককে তো অবহেলার চোখে দেখান না। তারা তো আমাদের বেঁচে থাকার রসদ যোগায়, তাদের সম্মান অনেক বড়। আজকে যখন তোমরা ধান কেটেছ ছাত্রলীগের ছেলেরা, এটাই প্রমাণ হয়েছে যে কোনো কাজকে তোমরা ছোট করে দেখো নাই। আমি আবারও বলবো যে যখনই নিজের গ্রামে যাবে, নিজের দেশে যাবে, কাউকে ছোট করে দেখবে না, কোনো কাজকে ছোট করে দেখবে না। সব কাজেরই গুরুত্ব আছে, সব কাজেরই মূল্য আছে, এটাই মানতে হবে, এটাই দেখতে হবে, এটাই সবসময় নিজে আদর্শ হিসেবে নিতে হবে। বড় সে হতে পারে যে নিজেকে ছোট করে দেখতে পারে, আর উপর দিকে তাকিয়ে চলতে গেলে হোঁচট খেতে হয়, সেজন্য মাটির দিকে তাকিয়ে চলতে হয়। এটা আমাদের শিক্ষা দিয়েছে, বাবা মা শিক্ষা দিয়েছেন, দাদাদের শিক্ষা দিয়েছেন, সে কথাটা মনে রাখতে হবে। ছাত্রলীগের হাতে আমি খাতা কলম তুলে দিয়েছিলাম, কারণ তখন খালেদা জিয়া ছাত্রদলকে বলেছিল যে তাদের হাতেই নাকি আওয়ামী লীগের বিনাশ ঘটবে, আওয়ামী লীগকে ধ্বংস করবে, অর্থাৎ তারা দিয়েছিল অস্ত্র। এটা জিয়াউর রহমানেরই নীতি ছিল। আমাদের বহু মেধাবীদের হাতে অস্ত্র আর অর্থ তুলে দিয়ে তাদের বিপথে পরিচালিত করেছিল। কিন্তু আমরা চেয়েছি শিক্ষা, কারণ শিক্ষা ছাড়া একটা জাতি উন্নত হতে পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু কথার কথা না, এটা বাস্তবতা। আমরা যদি আজকে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ করতে চাই, তো অবশ্যই জাতিকে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। এবং শিক্ষাকে জাতির পিতাও সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আমাদের সংবিধানে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ বাধ্যতামূলক এবং অবৈতনিক করে দিয়েছিলেন। উচ্চশিক্ষার পদক্ষেপ তিনি নিয়েছিলেন ব্যাপকভাবে, শিক্ষা কমিশন গঠন করে দিয়েছিলেন।
যাতে যেন বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার দিকে তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। সেই জন্য বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কুদরতি খোদাকে দিয়ে তিনি শিক্ষা কমিশন করে দেন। আমরা তাঁরই পদাঙ্ক অনুসরণ করে শিক্ষা নীতিমালা যেমন প্রণয়ন করেছি, আজকে প্রত্যেকটা জেলায় জেলায় আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। এ পর্যন্ত নতুন 16টা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে, অনেকগুলি কাজ চলমান। আবার বেসরকারি খাতেও যারা বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে, যেসব জেলা আমরা সরকারি করতে পারছি তাদের বলে দিচ্ছি তারা বেসরকারি খাতে যেন করে, এবং এই শিক্ষাকে বহুমুখী করে দিচ্ছি। আমাদের দেশে কখনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমি করে দিই। মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, সিভিল এভিয়েশন বিশ্ববিদ্যালয়, আমরা বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি। প্রত্যেকটা উপজেলায় আমরা কারিগরি স্কুল করে দিচ্ছি, ইঞ্জিনিয়ারিং কলেজ করে দিচ্ছি। বিজ্ঞান শিক্ষার উপর আমরা বেশি গুরুত্ব দিয়েছি। 12টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছি। আর প্রযুক্তি জ্ঞানের জন্য আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আর ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই তো আজকে তোমাদের সাথে এই ভার্চুয়াল কথা বলতে পারছি, নইলে তো পারতাম না। আমি জানি যখন আমরা ঘোষণা দিই অনেকে এটা নিয়ে নানা কথা বলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু এটা আজকে বাস্তবতা কি? যারা সে সময় ব্যঙ্গ করেছে 2009 সালে যখন আমরা 2008-এ যখন নির্বাচনী ইশতেহারটা ঘোষণা দিই, তখন যারা ব্যঙ্গ করেছিল আজকে তারা কোথায়? তারাও তো ব্যবহার করছে এই ডিজিটাল সিস্টেম। আমরা ব্রডব্যান্ড দিয়ে দিয়েছি, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, আমরা প্রতিটি ইউনিয়নের সঙ্গে আমরা সংযোগ করে দিচ্ছি, আমরা যেখানে এমনকি দ্বীপ অঞ্চল পর্যন্ত আমরা পৌঁছে যাচ্ছি। একটা যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে করে দিয়ে আমরা আজকে যে উন্নয়নের কাজগুলি সেগুলি করতে পারছি, এটাই সবথেকে বেশি প্রয়োজন। তাছাড়া আমরা এই করোনা ভাইরাসে যদিও খুবই একটা কঠিন সময়, তার মধ্যে আমরা কিন্তু বিনা পয়সায় বই বিতরণ, যেটা প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত আমরা কিন্তু সেটা করে যাচ্ছি। প্রায় 34,36,62,412টা বই ইতিমধ্যে বিতরণ, এটা আমরা কিন্তু ভাগে ভাগে করে দিচ্ছি। আগে যেমন একসাথে হতো বই উৎসব, সেভাবে না, স্বাস্থ্য সুরক্ষা মেনে যেন হয় সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির ব্যবস্থা আমরা করেছি। প্রায় 1,29,00,000 মায়ের নামে মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তির টাকা পৌঁছে যায়। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করে দিয়েছি। আর তাছাড়া আমরা মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার জন্য বৃত্তি দিচ্ছি। প্রায় 2,74,00,000 মানুষ এই বৃত্তি পাচ্ছে। কেন দিচ্ছি? যারা মেধাবী, হয়তো বাবা মা শিক্ষা দেওয়ার মতো আর্থিক সচ্ছলতা নেই, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করে দিচ্ছি। আমরা মেডিকেল কলেজ করে দিচ্ছি সমস্ত জায়গায় জায়গায়। আমাদের জনসংখ্যার সাথে সামঞ্জস্য রেখে আমাদের যেমন ডাক্তার দরকার, নার্স দরকার, নার্সিং ট্রেনিংয়ের উপর গুরুত্ব দিচ্ছি। শিক্ষাকে বহুমুখী করে দিচ্ছি, কারিগরি শিক্ষার গুরুত্ব দিচ্ছি, যেন স্কিল লেবার যেটা হয় বলে সেটা তৈরি হয়। প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার মাধ্যমে এবং বিজ্ঞান শিক্ষার মাধ্যমেই কিন্তু একটা দেশ এগিয়ে যেতে পারি। তাছাড়া বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে থাকতে পারি না। চতুর্থ শিল্প বিপ্লবের কথা আসছে, তার সঙ্গে তাল মিলে আমাদের চলতে হবে। 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি আমরা, যাতে করে আমাদের শিক্ষিত করবো, সাথে সাথে যেন কাজের সুযোগ হয়, সেটা লক্ষ্য রেখেই কিন্তু আমরা যেমন আমাদের কৃষিকে গুরুত্ব দিচ্ছি, সেই সাথে যে শিল্পায়নের দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। কারণ দুটোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমার কর্মসংস্থান বাড়াতে হবে। বেসরকারি খাত আমি উন্মুক্ত করে দিয়েছি। আজকে এত ব্যাংক, বিমা, টেলিভিশন, রেডিও, বিমান থেকে সব কিছু আমি বেসরকারি খাত করে দিয়েছি একটা লক্ষ্য সামনে নিয়ে, সেটা হচ্ছে কর্মসংস্থান। তাছাড়া যুব সমাজের জন্য তো ব্যবস্থা আমাদের আছেই। এসএমই ফাউন্ডেশন থেকে টাকা দেওয়া হচ্ছে, কর্মসংস্থান ব্যাংকের থেকে দেওয়া হচ্ছে, পল্লী সঞ্চয় ব্যাংক আমরা করে দিয়েছি, প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি। প্রবাসী যেতে হলে জমি যে বিক্রি করা লাগবে না, সেখান থেকে লোন নিয়ে যেতে পারবে, আবার টাকা ফেরত আসতে পারবে। আমাদের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে, আমাদের এখন বলবো রিজার্ভ
আমরা অনেক বাড়াতে সক্ষম হয়েছি। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিটা যাতে সচল থাকে তার জন্য যা যা কাজ করোনা ভাইরাস মোকাবেলা করেও আমরা করে দিচ্ছি। প্রত্যেকটা উপজেলায় আমরা টেকনিক্যাল স্কুল এবং কলেজ করে দিচ্ছি, কারণ সাধারণ শিক্ষার সাথে সাথে টেকনিক্যাল শিক্ষাটা যাতে, অর্থাৎ কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিংটাও যেতে হয়, যেন কর্মসংস্থানে কখনো কেউ পিছিয়ে না যায়, সেই দিকে দৃষ্টি রেখেই কিন্তু আমরা এই ব্যবস্থাটা নিচ্ছি। আমাদের প্রত্যেকটা উপজেলায় কিন্তু ইতিমধ্যে আমি একটি করে কলেজ নতুন করে আবার সরকারিকরণ করে দিয়েছি, পাশাপাশি বেসরকারিভাবে যাতে হয় সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি। কারণ শিক্ষাকে আমরা সব থেকে গুরুত্ব দিয়ে থাকি, কারণ শিক্ষিত জাতি না হলে পরে দেশ এগোতে পারে না। প্রথমবার সরকারে এসে আমরা শিক্ষার হার যেখানে মাত্র বোধহয় 45 ভাগ ছিল, সেটাকে আমরা প্রায় 65 ভাগে উন্নীত করেছিলাম, 65.5 ভাগে। দুর্ভাগ্য 2001-এ আসতে পারিনি, আমাদের সাক্ষরতার হার আবার কমে গিয়েছিল। এখন আমরা 74 ভাগে, প্রায় 74% আমাদের এখন শিক্ষিতের হার আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। তবে আমি মনে করি যে এটা আমরা আরও করতে পারবো। কাজে আমি এটা বলবো যে ছাত্রদের এখন যেহেতু করোনা ভাইরাস, সমস্ত স্কুল কলেজ বন্ধ, আমরা চালু করতে পারছি না, যখনই চালু করতে যাচ্ছে আবার এটা তার সেকেন্ড ওয়েভ চলে আসছে, সেজন্য আমরা করতে পারলাম না। তারপরেও আমরা যেমন আমার ঘর আমার স্কুল, আমরা স্কুলে শিক্ষার্থীদের জন্য টেলিভিশনের মাধ্যমে সংসদ টিভি ব্যবহার করে, তার মাধ্যমে যেহেতু ওখানে টেরিস্টোরিয়াল টিভি আছে, আমরা তাদের শিক্ষার ব্যবস্থা ক্লাসগুলি করানোর ব্যবস্থা নিয়ে যাচ্ছি। তাছাড়া অনলাইনে শিক্ষার ব্যবস্থা সেটা আমরা নির্দেশ দিয়েছি, প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ তারা সে পদক্ষেপটা নেয়। আর সেই সাথে সাথে আমি আমাদের ছাত্রদেরও বলবো যে বসে না থেকে যা পাও নিজেরা কিছু পড়াশোনা করো। এখানে একটা সুযোগ, যেমন পাঠ্যপুস্তক তো পড়বেই, তাছাড়াও আরও পড়ার অনেক সুযোগ আছে। কারণ জ্ঞান যত বেশি অর্জন করতে পারো ততই নিজেকে আরও সম্পদশালী মনে করবে। ধন সম্পদ কোনোদিন কোনো কাজে লাগে না। আজকে করোনা ভাইরাসে একটা জিনিস শিক্ষা দিয়ে গেছে, যার যতই টাকা পয়সা থাকুক, যার যতই অর্থ সম্পদ বাড়ি গাড়ি যা কিছুই থাকুক না কেন, সেগুলি যে একেবারেই ব্যর্থ, সে তার যে কোনো মূল্য থাকে না। করোনা ভাইরাস অন্তত এই শিক্ষাটা মানুষকে ভালোভাবে দিয়েছে। কিন্তু শিক্ষা বিদ্যা এটা এমন একটা শিক্ষা, এমন একটা সম্পদ, এই সম্পদ কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। আর এই সম্পদটা থাকলে জীবনে কখনো হোঁচট খাবে না, চলার পথ মসৃণ করে এগিয়ে যেতে পারবে। আমাদের ছেলেমেয়েদেরকে আমরা সেই শিক্ষাই দিয়েছি। কাজে তোমরাও সেভাবে শিক্ষা নেবে, ছাত্রলীগের সেটাই কাজ থাকবে, নিজেরা পড়বে, অন্যকে পড়াও। আর এই করোনা ভাইরাসে যদি ছাত্রলীগের উপরে তো আগে আমার নির্দেশই ছিল যে নিজের গ্রামে যে কেউ যদি নিরক্ষর থাকে তাকে অক্ষর জ্ঞান দাও, বা স্কুলে বাচ্চাদের আত্মীয় স্বজন থাকে, পাড়া প্রতিবেশী থাকে, স্বাস্থ্য সুরক্ষা মেনে তাদেরকে পারলে একটু পড়াশোনা সাহায্য করো। অর্থাৎ শিক্ষা ছাড়া একটা জাতি কখনো এগোতে পারে না, সে কথাটা মাথায় রেখে এই ছাত্রলীগকে চলতে হবে। এর জন্য যে ছাত্রলীগের যে মূল মন্ত্র, ছাত্রলীগের যে আদর্শ তিনটা, শিক্ষা শান্তি প্রগতি। কাজে শিক্ষাই হচ্ছে 1 নাম্বার, এবং শিক্ষা গ্রহণের মাধ্যমে শান্তি আমরা চাই, এবং এটা আমাদের জাতিপিতা আমাদের দিয়ে গেছেন। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। সেই শান্তির পথ ধরে আমরা প্রগতির পথে এগিয়ে চলব, দেশকে এগিয়ে নিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। কাজেই ছাত্রলীগের মূল মন্ত্র এই যে শিক্ষা শান্তি প্রগতি, এটা মাথায় রেখে ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আদর্শ নিয়ে চলতে হবে, সেটাই আমি চাই। প্রত্যেকে আদর্শ নিয়ে না চলতে পারলে কখনো বড় হতে পারবে না। ধন সম্পদ অনেকে বানাতে পারবে, কিন্তু দেশকে কিছু দিতে পারবে না, মানুষকে কিছু দিতে পারবে না, নিজে ভোগ করতে পারবে। আবার করোনাকালে সে ভোগও সীমিত হয়ে যায়, সেটাও পারে না, সেটাও বাস্তবতা। সেটা মাথায় রেখেই আমি বলবো যে তোমরা সবাই পড়াশোনা করো। তবে এই করোনার সময় এখানে আমি দেখেছি অনেকেই ক্যামেরা দেখলে তাড়াতাড়ি মুখ থেকে মাস্ক খুলে ফেলে, এটা কিন্তু ঠিক না। আর আমার এখানে আশেপাশে ধারে কেউ নেই, সবাই অনেক দূরে, সেই জন্য অন্তত খুলে বক্তৃতা দিতে পারছি।
আবার বক্তৃতা শেষে সাথে সাথে আমি মাস্ক পরে নেব। তো সবাই মাস্কটা ব্যবহার করতে হবে যখনই যেখানে সমাবেশ সেখানে লোকের সঙ্গে মিশতে গেলে, কারণ এটা হচ্ছে একটা সংক্রামক ব্যাধি, কাজে যাতে সংক্রান্ত না হয় সেটা দেখতে হবে। আর সেই সাথে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটার দিকে খেয়াল রাখতে হবে। নিজেরা করবে, অন্যকে শেখাবে। আর যে কাজগুলি আগে করেছো, তোমরা বৃক্ষরোপণ করেছো, আমরা এবার ঘোষণাই দিয়েছি যে আমরা জাতির পিতার যেহেতু অন্যান্য অনুষ্ঠান আমরা করতে পারলাম না মুজিব বর্ষে, আমরা ব্যাপকভাবে বৃক্ষরোপণ করে আমাদের সবুজ বাংলাদেশ আরও সবুজ হবে এবং এই জলবায়ুর অভিঘাত থেকে আমরা আমাদের প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করব। পাশাপাশি খাদ্য উৎপাদনের দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। বিশ্বে করোনার কারণে হয়তো দুর্ভিক্ষ দেখা দিতে পারে, বাংলাদেশে যেন সেই দুর্ভিক্ষ না দেখা দেয়, সেজন্য যার যেখানে 1 ইঞ্চি জমি পড়ে থাকবে, যে যা পারবে কিছু লাগাবে, কিছু ফসল ফলাবে, নিজেরটা নিজে করে খাওয়ার উপযুক্ত অবস্থা নিতে হবে, সেদিকে দৃষ্টি দিতে হবে। সে সাথে সাথে আমাদের স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে সবাইকে। প্রত্যেকে যদি এভাবে মেনে চলতে পারে তাহলে কিন্তু সকলেই আমি মনে করি ভালোভাবে এই করোনা আমরা মোকাবেলা করতে পারবো। আর সবচেয়ে বড় কথা যে আমাদের তোমরা যে কাজগুলি করে গেছো তার জন্য সবসময় আমরা সাধুবাদ জানাই। আমি জানি হয়তো ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও দু একটা ঘটনা ঘটে, আর আমাদের কিছু পত্রপত্রিকা আছে, যত ভালো কাজ করো সেটা লেখার তাদের যোগ্যতা নেই, যদি কোথাও এতটুকু খুঁত পায় সেটাকে বড় করে লিখতে পারে, এটা তাদের একটা দৈন্যতা, একটা ব্যর্থতা, তাদের মন মানসিকতার একটা দৈন্যতা বলেই আমি মনে করি। কাজে ওগুলো আমি বেশি একটা হিসাবে ধরি না। আমি দেখি যে আমাদের ছাত্রলীগে যে নির্দেশ দিয়েছি, বৃক্ষরোপণ করা, ধান কেটে কৃষককে সহযোগিতা করা, বা করোনা ভাইরাসের সময় আক্রান্ত রোগী এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা, ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া, যখন ঝড় আসলো সেই ঝড় সময় মানুষের পাশে দাঁড়ানো, এই যে মানুষের সেবার জন্য যে কাজগুলি করে গেছো সেটাই হচ্ছে বড় কাজ। কাজে সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবে, আদর্শবান একজন নেতা হিসেবে গড়ে উঠতে হবে, যেন আগামী দিনে দেশটাকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো। কারণ আমাদের আর কত 75 বছর বয়স, আর কত দিন। ছাত্রলীগের 73, আমার 75, কাজে আমিও 75-এ পা দিয়েছি, কাজে আমরা কতদিন আর চলবো। কিন্তু তোমাদেরকে তো সামনে নেতৃত্ব দিতে হবে, তো সেইভাবে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে। কিন্তু মনে রাখবে যে আদর্শ নিয়ে গড়ে তুলতে পারবে নিজেকে, সেই কিন্তু সফল হবে। আর যদি অর্থ সম্পদের দিকে নজর চলে যায় কখনো সফল হতে পারবে না, ভোগ বিলাস করতে পারবে। এটা হলো বাস্তবতা। কাজে জাতির পিতার আদর্শ নিয়ে নিজেদেরকে গড়ে তোলো, দেশপ্রেমে উদ্বুদ্ধ হও, এবং ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি অর্জনে অগ্রণী ভূমিকা নিয়েছে। এই ঐতিহ্যের কথা মনে রেখে এই সংগঠন উপমহাদেশের একটি সবথেকে প্রাচীন সংগঠন, এই সংগঠনটাকে শক্তিশালী করে তোমরা গড়ে তুলবে, সেটাই আমরা চাই। কাজে সেইভাবে তোমরা গড়ে তুলবে, সেই কথা বলে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, অনেক ইতিহাস, অনেক স্মৃতি মনে পড়ে। আমি ছাত্রলীগের কোনো বড় নেতা ছিলাম না, ছোট্টখাটো নেতা মাও না, আমি একজন কর্মী ছিলাম, সার্বক্ষণিক কর্মী। স্কুল জীবনে স্কুলে বিভিন্ন স্কুলে যে সংগঠন করে এসেছি, কলেজ জীবনে কলেজে যে সংগঠন করেছি, আবার বিশ্ববিদ্যালয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে ওই স্কুল থেকেই, সেই 62 সালের শিক্ষা আন্দোলন থেকেই শুরু করেছি মিছিলে যাওয়া, তখন থেকে মিছিলে গেছি, এবং তারপর তো কলেজ আর বিশ্ববিদ্যালয়ে ছিলামই। প্রতিটি আন্দোলন সংগ্রাম মিছিলে সবসময় আমরা ছিলাম, কখনো আমরা কিছু হওয়ার কথা চিন্তা করিনি। আমার ভাই কামাল, সেও এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল, ঢাকা কলেজের ছাত্র ছিল, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে আসে। সবসময় একজন কর্মী হিসেবেই আমরা কাজ করেছি। এত বড় দায়িত্ব নিতে হবে এটা আমাদের স্বপ্ন ছিল না। দুর্ভাগ্য যে 75-এ সব হারালাম, এখন বাংলাদেশের মানুষের সেবা করতে পারছি, দেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তা আমি ছাত্রলীগকে বলবো যে নিজের ঐতিহ্য এটা মাথায় রেখে জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে দেশপ্রেমে। যে বাংলাদেশ 2020 পার হয়ে আমরা 21-এ এসেছি, এটা হচ্ছে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর বছর। কাজে মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। প্রত্যেকটা মানুষ এদেশে যাদের গৃহ নাই তাদেরকে আমি ঘর করে দিচ্ছি। তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমার নিজ নিজ এলাকায় খোঁজ করো কোন মানুষটা গৃহহীন আছে,
সেই মানুষটা পেলে অবশ্যই আমাকে খবর দেবে এবং স্থানীয়ভাবে খবর দেবে, তাকে আমরা বিনা পয়সায় ঘর করে দেব। প্রত্যেকটা মানুষকে ঘর করে দেব। প্রত্যেকটা ঘরে আমরা বিদ্যুৎ দিয়ে আলো প্রজ্বলিত করব। ইতিমধ্যে 99% মানুষের ঘরে কিন্তু আমরা বিদ্যুৎ দিয়েছি। কাজেই এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে সকলেই পাবে। কাজে মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে প্রতিটি ঘর আমরা আলোকিত করব। আর সেই সাথে এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা, চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা এগুলির জন্য মানুষ পায় এবং সুন্দরভাবে যেন বাঁচতে পারে, মানুষ যেন মাথা উঁচু করে চলতে পারে। বিশ্ব দরবারে বাঙালি জাতি মাথা উঁচু করে চলবে, সেটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা। যে সংগঠন জাতির পিতা গড়ে তুলেছিলেন মাতৃভাষার অধিকার আদায়ের জন্য, যে সংগঠন এদেশের স্বাধীনতার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে অবদান রেখে গেছে, যে সংগঠন এদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অগ্রণী ভূমিকা নিচ্ছে, সেই সংগঠনের নামই বাংলাদেশ ছাত্রলীগ। এই ছাত্রলীগ এগিয়ে যাবে, এটাই আমার কামনা। সবাইকে আমি আবারও প্রতিষ্ঠা বার্ষিকীতে তোমাদের এখানে যারা উপস্থিত এবং সারা বাংলাদেশে যারা ছাত্রলীগের নেতাকর্মীরা আছে এবং যারা একসময় ছাত্রলীগ করত, তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।